হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু কেম গাইডেন্স। আমরা ক্লাস 12-এর অ্যালকোহল ফিনল ইথার চ্যাপ্টার পড়ছিলাম। সেখানে আমরা অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশানস পড়ছিলাম। আজকের ভিডিওতে অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশানটা কমপ্লিট হবে। আমরা অ্যালকোহলের কেমিক্যাল রিয়াকশানগুলোকে 3টে পার্টে ভাগ করেছিলাম। পার্ট এতে ছিল রিয়াকশানস, যেখানে শুধুমাত্র OH বন্ড ব্রেক হচ্ছে। পার্ট বিতে ছিল সেই সমস্ত রিয়াকশান যেখানে OH গ্রুপ এবং তার সঙ্গে যে অ্যালকিল গ্রুপ তাদের মধ্যেকার যে বন্ডটা CO বন্ডটা সেইটা ব্রেক হচ্ছিল। আর টাইপ সি বা পার্ট সি, যেটা আমি এখানে লিখেও রেখেছি, যে রিয়াকশানস ইনভলভিং কমপ্লিট মলিকিউল অফ অ্যালকোহল। অ্যালকোহল মলিকিউলটা অ্যাজ এ হোল রিয়াকশান করছিল। এরকম 4টে রিয়াকশান আমরা পড়েছিলাম আগের দিন। আজকে ফিফথ হচ্ছে অক্সিডেশন, মানে জারণ অ্যালকোহলের। আজকে দুটো রিয়াকশান বেসিক্যালি পড়া হবে। একটা হচ্ছে অ্যালকোহলের অক্সিডেশন, আর একটা হচ্ছে অ্যালকোহলের রিডাকশন বা বিজারণ। এবার জারণ রিয়াকশান বলতে গেলে এখানে অনেক কিছু অ্যাকচুয়ালি বলার আছে। প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, এরা জারিত হয়ে কি তৈরি হয়। বিভিন্ন ধরনের অ্যালকোহল জারিত হয়ে কি তৈরি হয় সেটা আগে জানবো আমরা। তো প্রাইমারি অ্যালকোহল মানে সেখানে CH2OH গ্রুপ থাকবে, অর্থাৎ OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা সরাসরি একটাই কার্বনের সঙ্গে যুক্ত থাকবে, দ্যাট ইজ প্রাইমারি অ্যালকোহল। এগুলো আমরা জানি। আর থার্ড ব্র্যাকেটের মধ্যে ও লেখা মানে হচ্ছে অক্সিডেশন হওয়া বা জারণ হওয়া। হলে পরে কি চেঞ্জ হবে দেখো, CH2OH এই পার্টিকুলার গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে CHO, তার মানে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। আবারও যদি একে অক্সিডাইজ করা হয় তাহলে CHO গ্রুপটা চেঞ্জ হয়ে তার পরিবর্তে চলে আসবে COOH। এই হচ্ছে মোটামুটি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহলের জারণ এবং তার ফলে তৈরি হওয়া প্রোডাক্টস। তাহলে এটা হয়ে গেল অ্যালডিহাইড, আর এটা হয়ে গেল কার্বক্সিলিক অ্যাসিড। এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, সেটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট অ্যালকোহলে যতগুলো কার্বন অ্যাটম আছে অ্যালডিহাইড বা কার্বক্সিলিক অ্যাসিডে ততগুলোই কার্বন অ্যাটম থাকবে। তাই জন্য আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিচ্ছি যে সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন রিঅ্যাক্ট্যান্ট অ্যান্ড প্রোডাক্ট। এবার আমি এখানে খালি অক্সিডেশন লিখেছি। অক্সিডেশন হওয়ার জন্য তো রিয়েজেন্ট লাগবে। কোন রিয়েজেন্ট লাগবে সেইটা নিয়ে একটু পরে আলোচনা করছি। তার আগে এটা বলি যে 2 ডিগ্রি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহলের জারণে কি তৈরি হয়। সেকেন্ডারি অ্যালকোহল মানে বুঝতেই পারছো, OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত সেই কার্বনটা সরাসরি দুটো কার্বনের সঙ্গে যুক্ত, তাই সেকেন্ডারি কার্বন। এটা সেকেন্ডারি কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে, তাই সেকেন্ডারি অ্যালকোহল। একে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে কী হবে দেখো, আর এই যে CHOH এই গ্রুপটা চেঞ্জ হয়ে যাবে C ডাবল বন্ড। ঠিক আছে, CHOH গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে অক্সিডাইজড হয়ে গিয়ে C ডাবল বন্ড O হয়ে গেল, অর্থাৎ আমরা পেয়ে গেলাম একটা কিটোন। প্রাইমারি অ্যালকোহলের জারণে অ্যালডিহাইড, সেকেন্ডারি অ্যালকোহলের জারণে কিটোন। কিটোনকে যদি ফার্দার আমরা জারিত করি, কিটোনের জারণটা খুব একটা সোজা হয় না, মানে খুব সহজে হয় না আর কি। খুব তীব্রভাবে রিয়াকশন করাতে হয় এবং হিট করাতে হয়। অ্যাকচুয়ালি যে রিয়েজেন্ট এখানে আমরা দিই সেই রিয়েজেন্টের সঙ্গে হিটও করাতে হয়। করালে কী হবে, এই যে আর গ্রুপের সঙ্গে C এর বন্ড বা এই যে আর গ্রুপের সঙ্গে C এর বন্ড, এই দুটো বন্ডের মধ্যে যে কোনো একটা বন্ড ব্রেক করে, কার্বন কার্বন বন্ড ব্রেক হয় এবং ন্যাচারালি দুটো পার্ট তৈরি হয়। তাহলে দুটো আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাই এখান থেকে। কী পাই? কার্বক্সিলিক অ্যাসিড। অ্যালডিহাইডের জারণেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়, কিটোনের জারণেও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। ডিফারেন্সটা কি? অ্যালডিহাইডের জারণে যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে একটাই তৈরি হচ্ছে এবং সেখানে নাম্বার অফ কার্বন অ্যাটম সেম। আর এখানে বুঝতেই পারছি যদি বন্ড ব্রেক হয়ে যায় তাহলে দুটো পার্টেই কী হবে, এখন কিটোনটাতে যতগুলো কার্বন আছে তার থেকে কম কার্বন থাকবে, দুটো আলাদা পার্ট হয়ে যাচ্ছে যেহেতু। তো সেই কারণে আমরা লিখবো যে এখানে আপাতত এরকম লিখি যে 2 কার্বক্সিলিক অ্যাসিডস। কার্বক্সিলিক অ্যাসিডটা কী তৈরি হবে, দুটো আর গ্রুপের মধ্যে কোন বন্ডটা ভাঙবে, এসব এক্সাম্পল না দিলে ব্যাপারটা বোঝানো যাবে না। তাই বলছি যে 2 কার্বক্সিলিক অ্যাসিড উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটমস। দুটো এমন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে যেখানে
কার্বন অ্যাটমের সংখ্যা কম, কার থেকে কম? রিঅ্যাক্ট্যান্টের তুলনায়, কিটোনের তুলনায় কম হবে, ঠিক আছে। সো দিস ইজ কিটোন। আর লাস্ট হচ্ছে টার্সিয়ারি অ্যালকোহল বা 3 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা জারণ করতে যাই, 3 ডিগ্রি অ্যালকোহল কীরকম হবে দেখো। 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে মাঝখানে এই যে কার্বনটা আছে, এই কার্বনের সঙ্গে যে কার্বনটা OH গ্রুপের সঙ্গে বা ফাংশনাল গ্রুপের সঙ্গে, সেটা সরাসরি 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাই টার্সিয়ারি। এটাকে যদি আমরা অক্সিডাইজ করতে যাই, এইবার আমি যেটা বলছি সরাসরি আমি এখানে রিয়েজেন্টটা লিখব। রিয়েজেন্ট হচ্ছে কি? K2Cr2O7, মানে পটাশিয়াম ডাইক্রোমেট, অ্যাসিড মিডিয়ামে, তাই H+, আর এখানে হিটও করা হয়। এইবার এই যে আমরা এখানে ও লিখেছি না, এখানে তো অ্যাকচুয়ালি আমাদের রিয়েজেন্ট লিখতে হবে। তো ওয়ান অফ দ্য রিয়েজেন্টস হচ্ছে আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট, খুবই কমন একটা রিয়েজেন্ট। এবার এদের ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা যায় কিনা সেটা পরে বলছি। টার্সিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি জেনারেলি। এবার যেটা ডিফারেন্স সেটা হচ্ছে আমরা করতে চাইছি কি? অক্সিডেশন, কিন্তু টার্সিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন হয় না। আমরা এখানে ব্র্যাকেট লিখে দিচ্ছি নো অক্সিডেশন। টার্সিয়ারি অ্যালকোহল অক্সিডাইজড হতে চায় না, তার পরিবর্তে এখানে যেটা হয় সেটা হচ্ছে ডিহাইড্রেশন। আমরা টার্সিয়ারি অ্যালকোহলের ডিহাইড্রেশন আগের দিনই পড়েছি, যখন আমরা কপারের সঙ্গে রিয়াকশান করাচ্ছিলাম। ডিহাইড্রেশন হওয়ার পরে কী তৈরি হয়? অ্যালকিন তৈরি হয়। আমরা এখানে আপাতত আমি বানান করে লিখছি অ্যালকিন। কী অ্যালকিন তৈরি হচ্ছে না হচ্ছে সেগুলো আমরা রিয়াকশান মানে এক্সাম্পল দেখার সময় ডিটেলে করব। অ্যালকিন তৈরি হচ্ছে। অ্যালকিনকে যদি আমরা ফার্দার অক্সিডাইজ করি সেম রিয়েজেন্ট দিয়ে আমরা যদি আবারও অক্সিডাইজ করি, তাহলে অ্যালকিনের যে C+C, অ্যালকিন মানে C+C একটা থাকবে, সেই C+C বন্ড ব্রেক হয়ে যায়, সিগমা বন্ড পাই বন্ড পুরো ব্রেক হয়ে গিয়ে দুটো আলাদা সিস্টেম তৈরি হয়। সেই দুটো আলাদা সিস্টেম যদি তৈরি হয়, সেখান থেকে কী কী তৈরি হতে পারে দেখো। দুটো আলাদা পার্টে ভেঙে যাচ্ছে সিস্টেম, সেখান থেকে এবার অ্যালকিনের গঠন অনুযায়ী, এই পার্টটা তোমরা ক্লাস 11-এ পড়ে থাকবে, অ্যালকিনের যেখানে রিয়াকশান পড়েছো সেখানে। অনেক সময় এখানে এই পার্টিকুলার রিয়েজেন্টের বদলে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটও ব্যবহার করা যেতে পারে। যাই হোক, এখান থেকে তৈরি হয় কিটোন, তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হতে পারে, অথবা CO2 আর H2O একসঙ্গে তৈরি হয়। 3টে প্রোডাক্ট আসতে পারে, 3টে মানে 3টে সেট। আইদার কিটোন তৈরি হবে, তার পাশাপাশি তৈরি হতে পারে কার্বক্সিলিক অ্যাসিড, তার পাশাপাশি তৈরি হতে পারে CO2 + H2O। ডিপেন্ড করবে কিসের উপরে? অ্যালকিনের স্ট্রাকচারটা কেমন তার উপরে। এইবার বাই চান্স যদি কিটোন তৈরি হয়ে যায়, কিটোনও ফার্দার আবার অক্সিডাইজড হবে সেম রিয়েজেন্টের উপস্থিতিতে। এই যে কিটোন অক্সিডাইজ হচ্ছে, দিয়ে আবারও কি তৈরি করবে? ও কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটমস। ঠিক আছে, এই টোটাল হয়ে গেল আমাদের প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি অ্যালকোহলের অক্সিডেশনের ফলে তৈরি হওয়া প্রোডাক্টস। এইবার অ্যাকচুয়াল এক্সাম্পল দেখানোর আগে এটা আমাকে বলতে হবে যে রিয়েজেন্ট হিসেবে আমরা কী কী ব্যবহার করি। এবার দেখো আমরা লিখছি যে অক্সিডাইজিং এজেন্টস, মানে আমরা কোন কোন অক্সিডাইজিং এজেন্টগুলো বা রিয়েজেন্টসগুলো এখানে ব্যবহার করব। অ্যালকোহলের অক্সিডেশনের জন্য 2 ধরনের অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করা যেতে পারে। তো প্রথমটা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, যারা খুবই তীব্রভাবে রিয়াকশান করে। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কারা? একটা এক্সাম্পল আমরা একটু আগে দেখলাম, K2Cr2O7 H+, এখানে H+-এর বদলে H2SO4ও থাকতে পারে, একই ব্যাপার। এছাড়া হতে পারে যেটা বললাম একটু আগে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা H+ মানে অ্যাসিডিক মিডিয়ামেও কাজ করে, আবার পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা OH- অর্থাৎ অ্যালকালাইন মিডিয়ামেও কাজ করে। ফোর্থ একটা রিয়েজেন্ট ব্যবহার করা যেতে পারে, সেটা হচ্ছে ডাইলিউট HNO3, এটাও স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এছাড়া H2CrO4 ক্রোমিক অ্যাসিড, দিস ইজ ক্রোমিক CHROMIC ক্রোমিক অ্যাসিড। ইনফ্যাক্ট এই যে আমরা এখানে লিখেছি পটাশিয়াম ডাইক্রোমেট H+, এখান থেকে ক্রোমিক অ্যাসিডটাই তৈরি হয়, আবার ডিরেক্টলি ক্রোমিক অ্যাসিডও ব্যবহার করা যেতে পারে। এইগুলো হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এবার এই স্ট্রং অক্সিডাইজিং এজেন্টদের এদের বৈশিষ্ট্য কী?
এদের বৈশিষ্ট্য হচ্ছে যে দেখো, আমি প্রথমেই একটু আগে লিখলাম যে প্রাইমারি অ্যালকোহলদের ক্ষেত্রে প্রাইমারি অ্যালকোহলদের ক্ষেত্রে অর্থাৎ R CH2OH যারা, এদের অক্সিডেশনে প্রথমে তৈরি হয় অ্যালডিহাইড আর তারপরে তৈরি হয় কার্বক্সিলিক অ্যাসিড। এইবার যদি আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে সরাসরি তৈরি হয়ে যায় কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, যদি আমরা এখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি। তো স্ট্রংগুলো কি করে, প্রথমে তো প্রাইমারি অ্যালকোহলকে অ্যালডিহাইডে পরিণত করে, কিন্তু প্রাইমারি অ্যালকোহল যতটা তাড়াতাড়ি রিয়াকশন করে, রিয়াকশন রেট যতটা বেশি হয় অ্যালডিহাইড তৈরি হতে, অ্যালডিহাইডগুলো আরও ফাস্টার রিয়াকশন করে, আরও তাড়াতাড়ি রিয়াকশন করে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। তাই যখনই আমরা, অনেক সময় আমাদের এরকম হয় যে, এরকম ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে ধরো CH3CH2OH ইথানল থেকে তোমাকে বানাতে বলেছে CH3COOH ইথানোইক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে আমরা দেখলাম যে এই পুরো CH2OH গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে কী হয়ে যাচ্ছে, CHOH। তো সেটাই এখানে আছে, দেখো CH2OH এর বদলে CHOH, বাদ বাকি মিথাইলটা ফিক্সড। তার মানে মোট কথা আমাকে প্রাইমারি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে বলেছে। ডিরেক্টলি যদি বানাতে হয় তাহলে আমাকে যে কোনো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে, ঠিক আছে। তাহলে কী হবে, স্ট্রং দিলে রিয়াকশানটা এখানে থামবে না, রিয়াকশানটা একদম থামবে কোথায়, অ্যাসিডে গিয়ে। তাহলে এখানে আমি দিতে পারবো K2CR2O7/H+। আর যদি আমাকে বলে যে এখান থেকে তুমি ভাই বানাও CH3CHO, সেক্ষেত্রে শুধুমাত্র CH2OH গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে কী হচ্ছে, CHO, মানে একটা স্টেপ হচ্ছে রিয়াকশানটা। তাহলে এই ক্ষেত্রে আমাকে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট এখানে লিখলে হবে না। ধরো এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া আছে যে কী রিএজেন্ট হবে, তাহলে আনসারে এই পাঁচটার মধ্যে যে কোনো একটা লেখা যাবে না, কোনোটাই লেখা যাবে না। লিখলে কী হবে, আনসার ভুল হয়ে যাবে, কারণ এইগুলো দিলে অ্যালকোহল থেকে সরাসরি কি তৈরি হবে, অ্যালডিহাইড হবে না, সরাসরি তৈরি হয়ে যাবে অ্যাসিড। যদি অ্যালডিহাইড তৈরি করতে হয় তাহলে এখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে হবে না, দিতে হবে কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড মানে মৃদু কোনো জারক পদার্থ দিতে হবে। সেইটা আমরা এখনও বলিনি, সেটা বলছি কী কী দিতে হয়। তাহলে একটা জিনিস ক্লিয়ার হলো যে যদি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাতে হয় তাহলে দিতে হবে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, আর যদি অ্যালকোহল থেকে কার্বক্সিলিক অ্যাসিড বানাতে হয় তাহলে দিতে হবে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। এখন তুমি যদি এরকম মানে ম্যাথামেটিক্স লাগিয়ে দাও যে প্রথমে একবার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলাম, এটা হলো, এখানে আবার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলাম, অ্যাসিড হয়ে গেল, তাহলে কিন্তু হবে না। মানে আমি বলতে চাইছি যে দেখো, এতটুকু এক্সাম্পলটা তোমরা লিখে নিয়েছো আমি আশা করছি। এইবার এক্সাম্পল লিখে নেওয়ার পরে তুমি যদি এরকম ভাবো যে আমি এখানে একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলে এটা তৈরি হলো, এখানে আমি যদি আবার একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিই, মৃদু জারক পদার্থ দিই, তাহলে কিন্তু এটা তৈরি হবে না, ঠিক আছে, একেবারেই হবে না, ঠিক আছে। এখান থেকে যদি এইটাও আসতে হয় তাহলে আমাকে এখানে কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে। এবার মাইল্ড আর স্ট্রং অক্সিডাইজিং এজেন্টগুলো কীভাবে কাজ করে, মেকানিজমটা পুরো আলাদা, এবং আমাদের শুধু এইটুকু জানতে হয় যে এই যে কটা এখানে আমরা লিখেছি প্রত্যেকটা অ্যাসিড মানেই হচ্ছে, বা পটাশিয়াম ডাইক্রোমেট বা পারম্যাঙ্গানেট সলিউশন মানেই হচ্ছে, সলিউশনটা কোথায় বানানো হচ্ছে, জলের মধ্যে, সলভেন্ট হচ্ছে জল। তো জলের প্রেজেন্স যতক্ষণ আছে ততক্ষণ রিয়াকশান মেকানিজম এক ধরনের হয়, আর যখন জল থাকে না, অ্যানহাইড্রাস মোডে থাকে যখন রিয়েজেন্টটা, তখন রিয়াকশানটা অন্য মোডে যায়, রিয়াকশান মেকানিজমই আলাদা। তো সেই কারণে ওখানে কি হয়, যখন আমরা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি, অ্যালডিহাইড স্টেপে এসে রিয়াকশান থেমে যায়, স্টপ হয়ে যায়, ফার্দার আর রিয়াকশান হবে না। মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট তুমি যতই বেশি দাও, ফার্দার আর এখান থেকে এখানে রিয়াকশান হবে না। একমাত্র কারণটা কি বললাম, জলের উপস্থিতি। জলটা কি করে, এই যদি অ্যালডিহাইড তৈরি হয়, অ্যালডিহাইড ধরো এখানে ছিল অ্যালকোহলে আমি মাইল্ড অক্সিডাইজিং, আমি ধরো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলাম। স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কী করবে, প্রথমে অ্যালডিহাইড তৈরি করবে, তারপরেই তো মানে স্টেপ বাই স্টেপ তো হবে, এটা এত তাড়াতাড়ি রিয়াকশান করে,
স্ট্রং দিলে যে ওখানে রিয়াকশান থামে না, তাই আমরা ওটাকে পাই না আলাদা করে। তা মাঝখানে তৈরি তো হবে, এটা তৈরি হওয়ার পরে এই যে সিস্টেমে জল আছে সিস্টেমে, কারণ এই সলিউশনের মধ্যে জল আছে, জল কী করবে এখান থেকে অ্যালডিহাইডের একটা হাইড্রেট তৈরি করবে। হাইড্রেটটা আবার এবার সিস্টেমে এইসব আছে, মানে ক্রোমিক অ্যাসিড আছে বা ম্যাঙ্গানিক অ্যাসিড আছে, ওই অ্যাসিডের প্রেজেন্সে এই হাইড্রেট থেকে অ্যাসিডের যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট ব্যবহার করি তাহলে ক্রোমেট এস্টার তৈরি হবে। ক্রোমেট এস্টার, ধরো আমি এখানে স্ট্রংটা কি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্টটা কি নিয়েছি, K2Cr2O7/H+, তাহলে অ্যালডিহাইড হলো, তার হাইড্রেট হলো, যেহেতু ক্রোমিক অ্যাসিড তৈরি হবে সিস্টেমে, সেখান থেকে ক্রোমেট এস্টার তৈরি হবে। ক্রোমেট এস্টারের ফার্দার অক্সিডাইজড হবে, হয়ে এখান থেকে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে। এই হচ্ছে রিয়াকশান মেকানিজম, মানে মেকানিজমের পাথ আর কি। এক্স্যাক্ট মেকানিজম আমাদের দরকার নেই, কিন্তু যদি আমি এখানে স্ট্রংয়ের বদলে মাইল্ড নিই, মাইল্ড কী করবে, অ্যালডিহাইড তৈরি করবে। এবার মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যে কটা আমি লিখবো এর পরে এক্সাম্পল, সবেতেই আমরা দেখবো যে কোথাও জলের কোনো ব্যাপার নেই, অ্যানহাইড্রাস ওগুলো, বা আমরা বলি যে নন অ্যাকুয়াস মোডে রিয়াকশান হয়। তো সেক্ষেত্রে জল যেহেতু নেই, তাহলে যে হাইড্রেট তৈরি হবে না, ফার্দার ওইসব তৈরি হওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে। সুতরাং স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট কেন অ্যাসিড পর্যন্ত যায় রিয়াকশান করে, আর মাইল্ডগুলো কেন অ্যালডিহাইডে গিয়ে থেমে যায়, আশা করা যায় বোঝানো গেল। তাহলে আমরা এখানে লিখবো যে প্রেজেন্স অফ H2O in the reagent, ঠিক আছে, moves the reaction forward to produce কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। আর কি লিখবো, যে এটা দুটো পয়েন্ট করো, এটা পয়েন্ট 1, এটা 2, যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট আর বা লিখো যে ডু নট কন্টেইন ওয়াটার। মাইল্ড অক্সিডাইজিং এজেন্টস ডু নট কন্টেইন ওয়াটার, সো hydration and further steps, হাইড্রেশন এবং ফার্দার যে স্টেপসগুলো, স্টেপস না লিখি ফার্দার রিয়াকশনস অফ অ্যালডিহাইড ডু নট অকার, ঠিক আছে। তাহলে রিয়াকশান স্টপস অ্যাট অ্যালডিহাইড স্টেপে এসে রিয়াকশানটা থেমে যায়, ঠিক আছে। যাবতীয় যা আলোচনা করলাম অনলি ফর প্রাইমারি অ্যালকোহল, ঠিক আছে। প্রাইমারি অ্যালকোহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলে কেন রিয়াকশানটা অ্যালডিহাইড স্টেপে থেমে যায়, তার কারণ হচ্ছে এখানে রিয়েজেন্টটা অ্যানহাইড্রাস, রিয়েজেন্টে কোনো জল থাকে না বলে হাইড্রেশন হয় না, মানে হাইড্রেট তৈরি হয় না, ক্রোমেট এস্টার তৈরি হয় না, ফার্দার অক্সিডেশন হয় না। এই একই জিনিস যদি আমরা বলি সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে, তাহলে কী হবে দেখো। সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি, সেকেন্ডারি অ্যালকোহলের ক্ষেত্রে RCHOH আর এখানে হচ্ছে R। এবার এইখান থেকে আমরা প্রথমে দেখলাম যে কী তৈরি হলো, কিটোন তৈরি হলো। কিটোন, এই কিটোনটা তৈরি করার জন্য এখানে জেনে রাখো যে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট অথবা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট যে কোনো একটা দিলেই হবে। মাইল্ডগুলোর নাম আমি এখনও বলিনি, পরে বলছি। সেকেন্ডারি অ্যালকোহল থেকে কিটোন তৈরি করার জন্য স্ট্রং বা মাইল্ড কিছু একটা দিলেই রিয়াকশন হবে, কিন্তু কিটোনের যখন ফার্দার অক্সিডেশন হয়, যেখানে আমরা বলছি যে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটম, সেটা একটু আগে বলছিলাম না আমরা। তো এইটা করার জন্য আর মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট দিলে হবে না, এখানে দিতে হবে প্রথম কথা হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, আর দ্বিতীয় কথা খুব জোর হিট করতে হবে, অনেক তীব্র একটা রিয়াকশান কন্ডিশন তৈরি করতে হবে, তখন গিয়ে রিয়াকশানটা হবে, ঠিক আছে। আর টারশিয়ারিটা তো আমরা একটু আগে বলেই দিলাম যে টারশিয়ারি ক্ষেত্রে আমি পটাশিয়াম ডাইক্রোমেট লিখেছিলাম, পারম্যাঙ্গানেট লেখা যেতে পারে, তার মানে টারশিয়ারি ক্ষেত্রে অলওয়েজ স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবো,
যাতে করে তার ডিহাইড্রেশন ঘটে এবং অ্যালকিন তৈরি হয়। অ্যালকিনটার ফার্দার আবার যখন রিয়াকশান হচ্ছে তখনও আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করব। অর্থাৎ টার্সিয়ারি অ্যালকোহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের কোনো ফাংশন নেই। ঠিক আছে, এবার এইটা মুছে দিলাম। এখন আমরা লিখবো যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টগুলো কোনগুলো। এটা একটু আমাদের মনে রাখতে হয় আর কি, ইম্পর্টেন্ট। এর নাম দিয়েও কোয়েশ্চেন্স আসে পরীক্ষায়। তাহলে মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট কোনগুলো দেখো, বা মৃদু জারক পদার্থ। 1 নম্বর হচ্ছে কোরেজ রিএজেন্ট। কোরে একজন সায়েন্টিস্টের নাম। কোরে নামটা তোমরা শুনে থাকবে কোথায়, অ্যালকেন পড়ার সময়। কোরে হাউস সিনথেসিস অ্যালকেনের আমরা পড়েছিলাম, যেটা ছিল উডস রিয়াকশানের একটা মডিফাইড বা ডেভেলপড ভার্সন, যেখানে উডস রিয়াকশানের যে ড্রব্যাকসগুলো, যে অড নাম্বার অফ কার্বন থাকলে সেই রকম অ্যালকোহল তৈরি করা যায় না, ওই সমস্ত ডিফিকাল্টিগুলো ওভারকাম করা গেছিলো কোরে হাউস সিনথেসিস রিয়াকশানে। তো সেই পার্টিকুলার মানে কী বলবো, সায়েন্টিস্টের নাম হচ্ছে কোরে। তার নামে একটা রিয়েজেন্ট আছে, কোরেজ রিয়েজেন্ট। এটার আরেকটাও নাম আছে, দ্যাট ইজ পিসিসি। পিসিসি হচ্ছে শর্ট ফর্ম, ফুল ফর্ম হচ্ছে পিরিডিনিয়াম। কটা দিলাম, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটা হচ্ছে পিসিসি। পিরিডিনিয়াম মানে বুঝতেই পারছো, পিরিডিনের একটা, পিরিডিন হচ্ছে একটা, আমরা জানি একটা ক্ষার, এটা তাই না, অ্যারোমেটিক কম্পাউন্ড, বেনজিনের মতন দেখতে, খালি একটা কার্বনের জায়গায় একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেন তার লোন পেয়ার ডোনেট করে কোথাও একটা, HCl থাকে মিডিয়ামে, HClকে ওখান থেকে H+টা নিয়ে নেয়, দিয়ে এটা NH+ হয়ে যায়, NH+ .CrO3 এই হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট। তো আমরা রিয়াকশান লেখার সময় অনেক সময় সংক্ষেপে খালি পিসিসি লিখে দিই, আর এই সংকেতটা লিখি না, দরকার হয় না আর কি জেনারেলি। তো যদি কোথাও লিখতে বলে তাহলে দেখাতে হবে। 1 2 নম্বর হচ্ছে পিডিসি, পিসিসি তারপরে পিডিসি, পিডিসিও তাই, পিরিডিনিয়াম। এবার ক্লোরোক্রোমেটের বদলে ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের সংকেত কি, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। ঠিক আছে, তার মানে কি, দুখানা পটাশিয়াম প্লাস আর একটা Cr2O7 2-, এসব আমরা জানি। তাহলে এক্ষেত্রেও তাই, পিরিডিনিয়ামে কটা প্লাস চার্জ আছে, একটা, তাহলে এটাও লাগবে কটা, দুটো লাগবে। পটাশিয়ামে একটা প্লাস চার্জ, তো দুখানা লেগেছিল। তাহলে এটার সংকেত যদি আমরা লিখতে চাই তাহলে লিখতে হবে পিরিডিনিয়াম। আবার পিরিডিনটাকে লিখি, এই হচ্ছে পিরিডিন, এই হচ্ছে NH+ হয়ে গেল। এবার এইটা হয়ে গেল দুটো, আর তার পাশে Cr2O7, পিডিসি। এটাও একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। থার্ড হচ্ছে জোনস রিএজেন্ট। এই জোনস রিএজেন্টে নিয়ে আবার একটু কনফিউশন থাকে লোকজনের। অনেকে মনে করে এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, অনেকে মনে করে এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি CrO3 H2SO4, এটা হচ্ছে জোনস রিএজেন্ট। আর এখানে অ্যাসিটোন ব্যবহার করা হয়, অ্যানহাইড্রাস। আচ্ছা, অনেকে আবার এটা এরকমও লেখে যে K2Cr2O7, যেহেতু এখানে ক্রোমিয়াম +6 স্টেটে আছে, তাই এই রিয়াকশানে K2Cr2O7 তৈরি হয়ে যেতে পারে। K2Cr2O7H+ অ্যাসিটোন অ্যানহাইড্রাস, এটাও লেখে অনেকে। এবার যেহেতু অ্যানহাইড্রাস, সেই কারণে এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট এরকম বলা যেতে পারে। আবার যেহেতু এখানে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডটা আমি কিসের মধ্যে বানাবো, সালফিউরিক অ্যাসিডের সলিউশন তো জলের মধ্যেই হবে। তাহলে জল যেহেতু প্রেজেন্ট, তাহলে আবার আমরা এটাও বলতে পারি যে উৎপন্ন অ্যালডিহাইড আবার তার হাইড্রেট তৈরি করবে, সেখান থেকে ক্রোমেট এস্টার তৈরি হবে, সেখান থেকে অ্যাসিড তৈরি হবে। তাহলে এটা বোথ মাইল্ড এবং কী বলবো স্ট্রং, দুটো জায়গাতেই লেখা যায় জোনস রিএজেন্টকে। এই জন্য অনেকের মধ্যে কনফিউশন থাকে। তো এটার একটা শর্টকাট সলিউশন হচ্ছে এরকম, যে যদি এরকম লেখা থাকে যে জোনস রিএজেন্ট শুধু লেখা আছে আর কিছু লেখা নেই, তাহলে আমরা ওটাকে মাইল্ড হিসেবেই ট্রিট করব। কিন্তু যদি লেখা থাকে যে এক্সেস, অতিরিক্ত পরিমাণে, তখন আমরা ওটাকে স্ট্রং হিসেবে ট্রিট করব। কেন? কারণ অতিরিক্ত যখন, তখন H2SO4 অতিরিক্ত, জলও তখন সিস্টেমে সাফিসিয়েন্ট মাত্রায় চলে আসবে,
যাতে করে অ্যালডিহাইডের ফার্দার ওই স্টেপসগুলো আবার হতে থাকবে রিয়াকশনসগুলো। তাহলে যদি শুধুমাত্র জোনস রিজেন্ট থাকে তাহলে আমরা লিখবো এটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট, আর যদি এক্সেস অ্যামাউন্টে থাকে তাহলে বলবো এটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এই যে যা বললাম আমি এটা একটু ব্র্যাকেটে লিখে নাও এটা একটা। ফোর্থ রিয়েজেন্ট হচ্ছে কলিন্স রিয়েজেন্ট, COLLIN, কলিন্স রিয়েজেন্ট। এটা হচ্ছে অনেকটা ওই প্রথম যেটা করলাম আমরা PCC ওটারই মতন, খালি এখানে কি থাকবে দেখো, দুখানা পিরিডিন থাকবে। আচ্ছা, পিরিডিনকে আমরা যেরকম এইভাবে লিখলাম, এটার বদলে আমরা সিম্পলি এরকমও লিখতে পারি যে C5H5N। আমি বলছিলাম যে পুরোপুরি বেনজিনের মতন, শুধু একটা সি এর বদলে একটা এন থাকবে, C5H5N। তাহলে C5H5N এরমভাবে লিখতে পারি .CrO3, ঠিক আছে, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইডের সঙ্গে দুখানা পিরিডিন মলিকিউল। আচ্ছা, এখানে লিখতে হবে CH2Cl2, CH2Cl2 মানে ডাইক্লোরোমিথেন। এটা হচ্ছে এখানে সলভেন্ট, যেহেতু আমরা বলছি যে মাইল্ডগুলো সবাই হচ্ছে অ্যানহাইড্রাস সলভেন্টের মধ্যে থাকে, অ্যানহাইড্রাস কন্ডিশনে থাকে, মানে নন অ্যাকুয়াস সলভেন্টে থাকে। তো এখানে সলভেন্ট হচ্ছে মিথিলিন ক্লোরাইড। আর ফিফথ হচ্ছে সোয়ার্নস রিয়েজেন্ট, সোয়ার্ন। এটাতে কী কী ব্যবহার করা দেখো, ব্যবহার করা হয় অ্যাকচুয়ালি একটা টার্সিয়ারি অ্যামিন ET3N, নাইট্রোজেনের 3 থেকে 3টে ইথাইল গ্রুপ, তার সঙ্গে দেওয়া হয় ডাইমিথাইল সালফক্সাইড, DMSO। এটা দেখতে অনেকটা অ্যাসিটোনের মতন, তোমরা জানো এটা সংকেত। অ্যাসিটোন হলে এখানে ডাবল বন্ডেড ও হয়, ঠিক আছে, ও হবে। তো এটা হচ্ছে অ্যাসিটোন, CH3COCH3। এবারে যে মাঝখানে যে সিটা, এইটার বদলে যদি আমি এখানে একটা S লিখে দিই তাহলেই এটা হয়ে গেল DMSO, ডাইমিথাইল সালফক্সাইড। অনেকে Me2S ডাবল বন্ডও লেখে, একই ব্যাপার। আর এর সঙ্গে দিতে হবে আরেকটা রিয়েজেন্ট, সেটা খুবই অক্সালিক অ্যাসিড, আমরা জানি নিশ্চয়ই, COOH, সিঙ্গেল বন্ড COOH। তো COOH মানে কি, CO আর এখানে একটা OH, এই তো, এইটা হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের OH গ্রুপগুলো সরিয়ে দিয়ে যদি আমি এখানে Cl নিয়ে আসি, ঠিক আছে, অক্সালিক অ্যাসিডের ধরো আমি বলছি যে অ্যাসিটাইলেশন হয়েছে, তাহলে এটা COCl হয়ে যাবে, এটা COCl হয়ে যাবে। তাহলে COCl, সিঙ্গেল বন্ড COCl, এর নাম হচ্ছে অক্সালিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে অক্সালাইল ক্লোরাইড, অক্সালাইল ক্লোরাইড। এই তিনটের মিক্সচার, তাদেরকে আমরা বলছি সোয়ার্নস রিয়েজেন্ট। এছাড়া আমরা একটা জিনিস পড়েছিলাম, আগের দিন পড়েছিলাম ডিহাইড্রোজেনেশন, সেখানে আমরা কপার ব্যবহার করেছিলাম 300 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এখান থেকে আমরা দেখেছিলাম যে অ্যালকোহল থেকে, প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড স্টেপে গিয়ে রিয়াকশান থেমে যায়। তাহলে এই সবগুলো যে কটা আলোচনা করলাম, 6টা, প্রাইমারি এবং সেকেন্ডারি অ্যালকোহলের সঙ্গে যদি এদেরকে মেশাই, প্রত্যেক ক্ষেত্রেই প্রাইমারি ক্ষেত্রে অ্যালডিহাইড অবধি গিয়ে রিয়াকশান থেমে যাবে, সেকেন্ডারি ক্ষেত্রে কিটোন অবধি গিয়ে রিয়াকশান থেমে যাবে। ফার্দার যদি কার্বক্সিলিক অ্যাসিড পেতে হয়, কার্বক্সিলিক অ্যাসিড পেতে গেলে অবশ্যই স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করতে হবে। আচ্ছা, আর একটা জিনিস মনে পড়েছে, লাস্ট একটা, MnO2। MnO2 মানে হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। অনেকে লেখেন যে অ্যাক্টিভ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। এটাও একটা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। এবার এই প্রত্যেকটা অক্সিডাইজিং এজেন্ট, মাইল্ড যেগুলো, প্রত্যেকটা 7খানা আলোচনা করলাম, প্রত্যেকটার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা কখনোই, আমি লিখে রাখছি ওপরে, তোমরা নোট দিয়ে লিখে রাখো, যে মাইল্ড অক্সিডাইজিং এজেন্টস ডু নট react with C double bond C or C triple bond C। ঠিক আছে, ধরো যাক কোনো রিয়াকশান এরকম আছে যে এরকম ধরো CH2 ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH2OH। এখানে যদি আমি কোনো মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করি, তাহলে এই CH2OH-টা CHO হয়ে যাবে, কিন্তু C ডাবল বন্ড C এইটাতে কোনো রিয়াকশান হবে না। সেই কারণে আমরা এরকম আলফা বিটা আনস্যাচুরেটেড যদি অ্যালডিহাইড তৈরি করতে চাই, তাহলে আমরা এই মেথড ব্যবহার করি। তাহলে এখানে এই ডাবল বন্ড ইনট্যাক্ট থাকলো, এইটা খালি
CH2OH খালি CHO হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো এই CHO গ্রুপের রেসপেক্টে এটা আলফা কার্বন, এটা বিটা কার্বন। তো আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড তৈরি করার জন্য আমরা এই মাইল্ড অক্সিডাইজিং এজেন্টগুলো সবগুলোই, যে কটা 7খানা হলো সবগুলোই ব্যবহার করতে পারি। আচ্ছা, এবার এক্সাম্পল আছে 9টা। দেখো প্রথমটা হচ্ছে কি, দেখো এটা প্রাইমারি অ্যালকোহল, বোঝা যাচ্ছে। তাহলে এটা যদি CH2OH গ্রুপ হয় তাহলে এটা CHO হয়ে যাবে। যদি আমরা PCC ব্যবহার করি তাহলে এটা কি হয়ে যাবে, দিস ইজ এই যে CH2 আর এটা OH, ঠিক আছে। তাহলে 1 2 3টে কার্বন আছে, কার্বনের সংখ্যা এখানে চেঞ্জ হবে না, একই থাকবে। তাহলে 1 2 3টে কার্বন হয়ে গেছে, তাই এখানে আমরা CHO লিখে দেবো, ঠিক আছে। এই CH2OH গ্রুপটা চেঞ্জ হয়ে গিয়ে CHO হয়ে গেল। আর যদি পটাশিয়াম ডাইক্রোমেট দিই তাহলে স্ট্রং এটা অক্সিডাইজিং এজেন্ট, সেক্ষেত্রে CHO হয়ে রিয়াকশন থামবে না, সেক্ষেত্রে আমাদের এখানটায় লিখতে হবে COOH। CHO গ্রুপটা ফার্দার অক্সিডাইজড হয়ে COOH হয়ে যাবে। সেকেন্ডারি অ্যালকোহল PDC, উইক বা মাইল্ড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে একটা স্টেপ হবে রিয়াকশান, খালি কি তৈরি হবে, এখানে কিটোন তৈরি হয়ে রিয়াকশান থেমে যাবে। আর যদি এটা দিই, আচ্ছা এই জায়গাটা একটু লক্ষ্য করো, এটা একটু ইন্টারেস্টিং জায়গাটা। প্রথমটায় মুছে দিচ্ছি আমি, প্রথমটা মুছে দিলাম। সেকেন্ড রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট। দেখো যখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দিচ্ছি, হিট নেই, তখন এটা থেকে প্রথম স্টেপে যা তৈরি হওয়ার কিটোন সেটাই তৈরি হবে। তার মানে আমাদের এখানে ডিটাও যেটা তৈরি হবে সেটাও হচ্ছে এই জিনিসটা। এবার এটা যেটা তৈরি হলো কিটোনটা, এখানে যখন আমি ফার্দার সেম রিয়েজেন্ট দিচ্ছি, স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট উইথ হিট, এবার যখন আমি তীব্র একটা অ্যাটমসফিয়ার তৈরি করছি, তখন গিয়ে কিটোনটা ফার্দার জারিত হবে। আদারওয়াইজ নর্মাল কন্ডিশনে কিটোন কিন্তু খুবই স্টেবল, ও কিন্তু জারিত হতে চায় না। এইবার যখন আবার এটা দিচ্ছি, যখন তৈরি হবে, অ্যাকচুয়ালি এর সঙ্গে আরও কিছু তৈরি হবে এখানে, এটা আমাকে এখানে লিখতে হতো আর একটা প্রোডাক্ট E+E' ধরুন। আমি কি বললাম, যখন কিটোন ফার্দার যখন অক্সিডাইজ হচ্ছে তখন দুখানা CC বন্ডের মধ্যে একটা ব্রেক করবে, ঠিক আছে। দেখো এটাকে যদি আমি একটু মানে তোমাদের সুবিধার্থে যদি আমি এইভাবে লিখি, CH3 CH2 CO CH3, এই তো জিনিসটা বিউটানন। এবার যদি এখানে কি বললাম, C ডাবল বন্ড থাকলো, তার এদিককার যে বন্ডটা অথবা এদিককার বন্ডটা, যে কোনো একটা বন্ড ব্রেক করবে। কোন বন্ডটা ব্রেক করবে, যেদিকে কার্বন চেনটা বেশি লম্বা, বেশি বড় যেদিকে কার্বন চেনটা, সেই দিক থেকে বন্ডটা ব্রেক করবে, ঠিক আছে। এমনভাবে বন্ডটা ব্রেক করবে যাতে C ডাবল বন্ড ফাংশনাল গ্রুপটা যাতে ছোট কার্বন চেনের সঙ্গে থাকে। আমরা এটাকে বলি পোপফস রুল। কি বলি, POPOFF, পোপফস রুল। এই রুল অনুসারে, সায়েন্টিস্টের নাম এটা, তার নাম অনুসারে হচ্ছে এই কাজটা হবে যে বড় চেনের দিক থেকে CC বন্ড ব্রেক করবে। এটা কখন হবে, যখন আমরা পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে অ্যাসিড মিডিয়ামে দিয়ে যখন হিট করব। তাহলে দুটো পার্ট আলাদা হয়ে গেল। আমরা কি এখানে রিয়েজেন্ট, মানে আমি রিয়েজেন্ট বলছি, সরি, প্রোডাক্ট কি লিখবো, আমরা একটু আগে জানলাম যে যদি কিটোনকে ফার্দার আমরা অক্সিডাইজ করি তাহলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হবে উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটম। তাহলে দুটো পার্ট হয়ে যাচ্ছে। এই পার্টে কটা কার্বন অ্যাটম আছে, দুটো কার্বন, আর এই পার্টেও কটা কার্বন, দুটো কার্বন। তাহলে এই পার্ট থেকেও তৈরি হবে দুটো কার্বনওয়ালা যে অ্যাসিড, সেটা দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, কি এইটা অ্যাসিটিক অ্যাসিড। আর ডান দিকের পার্ট থেকেও তৈরি হবে কি, দুটো কার্বনযুক্ত কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। যতগুলো কার্বন আছে সেটা লক্ষ্য করবো, দুটো কার্বন, তাহলে দুটো কার্বনওয়ালা কার্বক্সিলিক অ্যাসিড, এদিকেও দুটো কার্বন, তো দুটো কার্বনওয়ালা কার্বক্সিলিক অ্যাসিড, মানে সেম কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিডের দুটো মলিকিউল তৈরি হবে। তাহলে এখানে এটা হচ্ছে ধরো আর এটা হচ্ছে ধরো E'। এবার যেহেতু এখানে আর E' সেম মলিকিউল, তাই একটা লিখলেও চলবে, দুটো লিখলেও চলবে। আদারওয়াইজ যদি এই দুটো গ্রুপ আলাদা হতো, মানে দুটো প্রোডাক্ট যদি আলাদা হতো, তাহলে আমরা দুটো আলাদা কার্বক্সিলিক অ্যাসিড পেতাম। ওই জন্য আমরা শুরুতে লিখেছিলাম যে 2 কার্বক্সিলিক অ্যাসিডস উইথ লেস নাম্বার অফ কার্বন অ্যাটম। এই ক্ষেত্রে ইভেনচুয়ালি দুটো কার্বক্সিলিক অ্যাসিড সেম হয়ে গেছে, তাই সব জায়গাতেই সেম হবে তার কোনো মানে নেই। যেমন পরের এক্সাম্পলটা 3 নম্বর এক্সাম্পল কী আছে, আবারও ওই সেম। প্রথমে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট দিয়েছে, হিট করেনি। যদি আমরা দেখি যে সেকেন্ডারি অ্যালকোহলে পটাশিয়াম ডাইক্রোমেট দেওয়া আছে উইদাউট হিটিং, তাহলে আমরা কিটোন বানাবো। প্রাইমারি অ্যালকোহলে
এটা যদি দেওয়া থাকে বা KMnO4 দেওয়া থাকে, স্ট্রং যদি অক্সিডাইজিং এজেন্ট থাকে, আমরা সরাসরি অ্যাসিড বানিয়ে দেবো, কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল থেকে সরাসরি অ্যাসিড বানাবো না। এখানে এই যে ডটেড লাইনটা মানে হচ্ছে এই যে যেটা দেওয়া ছিল আর কি, এখানে K2Cr2 7H+ এর সঙ্গে ডেল্টা, এটা ছিল। তাহলে প্রথম স্টেপে আমরা কি লিখবো দেখো, এই যে এখানটা ডাবল বন্ড ও হয়ে গেল, ঠিক আছে। এইবার সেকেন্ড স্টেপে আবার আমরা পোপঅফস রুল অ্যাপ্লাই করবো। তাহলে যেদিকে কার্বন চেইন বড় সেদিক থেকে বন্ডটা ব্রেক হয়ে যাবে। ঘটনাক্রমে এখানেও আমি এক্সাম্পলটা এমনই নিয়েছি যে এদিকেও 3টে কার্বন, দেখো 1 2 3, আর এই পাটেও 3টে কার্বন পড়ে আছে, একটা এখানে, একটা এইখানে, একটা এখানে। তাহলে 2 মলিকিউল কার্বক্সিলেট তৈরি হবে উইথ 3 কার্বন অ্যাটমস, CH3 CH2 COOH, মানে প্রোপানোয়িক অ্যাসিড, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল জি, এটা হচ্ছে এফ, আর এটা হয়ে গেল জি। মানে একটা দিয়েছি, আদারওয়াইজ দুটো হতো। যদি এখানে একটা বন্ড যদি কম হতো, ধরো এখানে যদি একটা বন্ড কম যদি এরকম হতো, তাহলে কী হতো? এটা একটা রিয়াকশান তোমরা করে নাও, 3 রিয়াকশান। তাহলে এই ক্ষেত্রে F' আর G' কি তৈরি হতো? F' তৈরি হবে, দেখো এটা, দিস ইজ F', আর G' কি তৈরি হবে? আবারও এই বন্ডটা যদি ব্রেক হয়, এইবার আলাদা আলাদা জিনিস হবে, G' আর H' আলাদা আলাদা। কী দেখো, এখানে 3টে কার্বন আছে, 1 2 3, তাহলে 3টে কার্বনওয়ালা একটা তৈরি হলো, সাপোজ এটা G'। আর এইদিকে কটা কার্বন? C ডাবল বন্ড ও এর একটা C আর এই একটা C, দুটো কার্বন, তা দুটো কার্বনওয়ালা অ্যাসিড তৈরি হবে, CH3COOH। তো এটা হয়ে গেল H'। এখন তুমি এরকম বলতে পারো যে এটা তো G' হতে পারতো, এটা H' হতে পারতো, হতেই পারতো। এখানে এই রিয়াকশানটা তো ফার্দার আর ওদিকে যায়নি। যদি আরও কিছু এখান থেকে এক্সটেনশন হতো, তখন আমাকে পার্টিকুলারলি কোনটা G' কোনটা H' বুঝতে পারতাম। এখন সেটা বোঝার কোনো উপায় নেই, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল 3 নম্বর। 4th রিয়াকশানটা দেখো, PCC দেওয়া হয়েছে এখানে। PCC মানে হচ্ছে আবারও মাইল্ড একটা অক্সিডাইজিং এজেন্ট। ও কী করবে? প্রাইমারি সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করে অ্যালডিহাইড বা কিটোন তৈরি করবে। টারশারি অ্যালকোহলে ওর কোনো ফাংশন নেই, এখানে কোনো টারশারি অ্যালকোহল নেইও। তাহলে প্রোডাক্ট কী হবে দেখো, প্রোডাক্ট হয়ে যাবে এটা, এই যে সেকেন্ডারি অ্যালকোহল, এটা হয়ে গেল কিটোন। আর যে প্রাইমারি অ্যালকোহল, এটা CH2OH, এটা হয়ে গেল CHO, এই হয়ে গেল প্রোডাক্ট, দিস ইজ H, ঠিক আছে। আইটা দেখো, আইটাতে কী তৈরি হবে দেখো, PCC আবারও প্রাইমারি অ্যালকোহল ওপরে CH2OH, সেটা হয়ে যাবে CHO। এদিকে সেকেন্ডারি আছে, এটা সেকেন্ডারি, তো দিস সেকেন্ডারি কার্বন, তাহলে এটা হয়ে যাবে কিটোন। আর টারশিয়ারি কিছু হবে না, টারশিয়ারি রিয়াকশন করবে না মাইল্ড অক্সিডাইজিং এজেন্টের সঙ্গে। কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিলে কী হয়? কপার দিয়ে হিটিং করলে কী হয়? প্রাইমারি অ্যালকোহল থেকে হয়ে যাবে অ্যালডিহাইড, সেকেন্ডারি থেকে কিটোন, আর টারশিয়ারিটা অক্সিডাইজড হবে না, ডিহাইড্রেশন হয়ে অ্যালকিন তৈরি করবে। এর একটা টারশিয়ারি অ্যালকোহল দেখো, এই পার্টিকুলার যে কার্বনটা, দিস ইজ টারশিয়ারি না, 1 2 3, 3 দিকে 3টে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে টারশিয়ারি যদি হয়, তাহলে এখানে কি তৈরি হবে দেখো, ডিহাইড্রেশন যদি হয়, ডিহাইড্রেশন E2 এলিমিনেশন, তাহলে এইটা আর এইখান থেকে বিটা কার্বন যাবে বা এইখান থেকে বিটা কার্বন যাবে, এই বিটা কার্বন বা এই বিটা কার্বন গেলে সেটজেফ প্রোডাক্ট তৈরি হবে অ্যালকিনটা, আর এইখান থেকে গেলে হফম্যান তৈরি হবে। তাই এই ক্ষেত্রে তো আমরা সেটজেফ প্রোডাক্টই বের করবো। তাহলে এটা থাকলো, আর এখানে অথবা এখানে একটা ডাবল বন্ড দিয়ে দিলাম, তাহলে এটা হয়ে গেল অ্যালকিন J, দিস ইজ J। আবার এখানে দেখো পিরিডিন আর CrO3 ইন CH2Cl2, মানে এটা কলিন্স রিয়েজেন্ট। কলিন্স রিয়েজেন্টে এটা প্রাইমারি অ্যালকোহলই তো না, CH2OH, তাহলে CH2OH-টা হয়ে যাবে সিম্পলি CHO, এটা হয়ে গেল K আমাদের। এই দুটো রিয়াকশান খুবই ইন্টারেস্টিং। এটা হলো টারশারি অ্যালকোহল। টারশারি অ্যালকোহল, সেখানে আমি কপার 300 ডিগ্রি সেলসিয়াস দিই বা কোনো স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিই, কী হবে? সবসময় এলিমিনেশন হবে। তাহলে OH গ্রুপটা যে কার্বনের সঙ্গে যুক্ত আছে এর রেসপেক্টে এটা আলফা কার্বন, তাহলে এটা বিটা, এটা বিটা, এটা বিটা। এখন এই যে থার্ড যে বিটাটা, এখান থেকে যদি যায় হাইড্রোজেন, সেই যে এলিমিনেশনটা সেখানে তৈরি হয়ে যাবে সেটজেফ অ্যালকিন, তাহলে ওটাই হবে। তাহলে আমাদের এই যে L,
এলটা তাহলে কি হয়ে গেল দেখো CH3, এখানে উপরে CH3, এখানে ডাবল বন্ড হয়ে গেল CH3, এই হয়ে গেল অ্যালকিন। এবার দেখো আবারও সেম রিয়েজেন্ট দিয়েছে, হিট করেছে, তাহলে অ্যালকিনের যখন আমরা এইভাবে অক্সিডেশন করি, তখন আমি একটু আগে বললাম যে শুরুতে আজকে বললাম যে অ্যালকিনের সি ডাবল বন্ড সি ব্রেক হয়ে যায়, সি ডাবল বন্ড সি থেকে দুটো পার্ট আলাদা হয়ে যায়, পাই বন্ড সিগমা বন্ড সব ভেঙে গেল, দুটো আলাদা পার্ট হয়ে গেল। এবার এটা তোমরা ক্লাস 11-এ নিশ্চয়ই পড়েছো। কি পড়েছো বলে দিচ্ছি আমি এখানে একবার, দেখো এই যে সি ডাবল বন্ড সি, তো তাহলে এই যে ডাবল বন্ডের যে কার্বনটা সেটাকে লক্ষ্য করো, ডাবল বন্ডের সঙ্গে যুক্ত কার্বন, এর সঙ্গে কি কি আছে, একটা আছে হাইড্রোজেন আর একটা আছে অ্যালকিল গ্রুপ, আর এদিককার যে ডাবল বন্ডেড কার্বন তার সঙ্গে দুটোই আছে অ্যালকিল গ্রুপ। অ্যালকিন যখন আমরা লিখব তখন এই যে সি ডাবল বন্ড সি লিখছি, তো এই যে দুটো গ্রুপ হতে পারে, এই দুটোই অ্যালকিল গ্রুপ, হতে পারে একটা অ্যালকিল একটা হাইড্রোজেন, হতে পারে দুটোই হাইড্রোজেন, তো তিনটে পসিবিলিটি আসছে। তো ডাবল বন্ডেড কার্বনটার মানে যে পার্টিকুলার যে sp2 কার্বনটা তার তিনটে কম্বিনেশন হতে পারে, আইদার সেটা হতে পারে ডাবল বন্ডের পরে CH2 যেমনটা হচ্ছে এইটা, অথবা হতে পারে ডাবল বন্ডের পরে সি একটা এইচ আর একটা অ্যালকিল গ্রুপ, অথবা হতে পারে ডাবল বন্ডের পরে সি দুটোই অ্যালকিল গ্রুপ যেমনটা হচ্ছে এইখানে, এই CH আর হচ্ছে এটা CH আর একটা অ্যালকিল গ্রুপ। তাই তিন ধরনের কার্বন হতে পারে ডাবল বন্ডের পাশে, এটার উপর বেস করে এই পার্টিকুলার রিয়াকশানে কী প্রোডাক্ট হবে সেটা আমরা আগে থেকে এইভাবে জেনে রাখবো শর্টকাট নিয়মে। কী জেনে রাখবো, এটা তোমরা এগুলো পড়েছো সম্ভবত ক্লাস 11-এ অ্যালকিন পড়ার সময়, তবু আমি বলে রাখি, যদি এরকম থাকে ডাবল বন্ডের পরে সি তার সঙ্গে দুটো হাইড্রোজেন, তাহলে এটা যদি আমরা অক্সিডাইজ করি তাহলে এই পার্ট থেকে তৈরি হবে CO2 আর জল। এটার যদি অক্সিডেশন হয় তাহলে এখান থেকে তৈরি হবে আর এর সঙ্গে COOH, আর এই পার্টের যদি অক্সিডেশন হয় তাহলে তৈরি হবে R2C ডাবল বন্ড ও কিটোন। তাহলে এবার এই যে সি ডাবল বন্ড সি, এই পার্টটাতে কি আছে CH আর একটা অ্যালকিল গ্রুপ CHR থেকে কি তৈরি হবে RCOOH, আর গ্রুপ কোনটা এখানে মিথাইল, তাহলে মিথাইলের পরে COOH, এইটা একটা প্রোডাক্ট হয়ে গেল। এই প্রোডাক্টটা এলো কোন দিক থেকে, এই ডান দিক থেকে। বাঁ দিক থেকে কি আসবে, কার্বনের সঙ্গে দুটোই আর গ্রুপ এইরকম, তাহলে R2CO মানে CH3 হোল টুয়াইস C ডাবল বন্ড মানে অ্যাসিটোন, দিস ইজ অ্যাসিটোন বা প্রোপানোন, আর এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এই নাম ফাম আমি খুব বেশি লিখি না, কারণ আমি আশা করছি তোমরা এই নামগুলো জানো, এই নাম না জানলে তো মুশকিল। তাহলে এখান থেকে এই হয়ে গেল ফার্দার প্রোডাক্ট। তাহলে এর মধ্যে একটা হচ্ছে N, একটা হচ্ছে M, ঠিক আছে। আবার যদি রিয়াকশান হয়, ধরো এই কিটোন, এখানে যদি আবার দেওয়া থাকে, এই কিটোনের সঙ্গে আবার ধরো সেম রিয়েজেন্ট দেওয়া হয়েছে, তাহলে কি তৈরি হবে, তাহলে আবার এটার ওই পোপঅপস রুল অনুসারে এটার ভাঙন হবে। আবার দেখাই একটু উপরে হচ্ছে, আচ্ছা এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এইটা কিন্তু তোমরা এখন একটা বক্স করে একটা স্টার দিয়ে রেখে দাও, যে এই অ্যালকিনের যদি সি ডাবল বন্ড সি এর যদি ব্রেক হয় তাহলে এইসব প্রোডাক্ট তৈরি হবে। তো দেখো এখানে কিটোন তৈরি হলো মানে অ্যাসিটোন তৈরি হলো, তাহলে এমটা যদি এরকম হয় CH3CO CH3, এবং এখানে যদি আবারও ফার্দার রিয়াকশান হয় তাহলে কী হবে, এই দুটো বন্ডের মধ্যে যে কোনো একটা বন্ড ব্রেক করবে। এবার কোন বন্ডটা ব্রেক করবে, যে দিকে অ্যালকিল গ্রুপটা বড়, এবার এখানে তো দুদিকেই সেম মিথাইল, তো যে কোনো একদিকে ব্রেক করলেই হলো। তাহলে দুদিকেই যখন সেম তাহলে আর আমার টেনশন নেওয়ার দরকার নেই। তাহলে এইবার কী হবে, দেখো এই পার্টটাতে কটা কার্বন আছে, দুটো, তাহলে দুটো কার্বনওয়ালা অ্যাসিড তৈরি হয়ে গেল। আর এই পার্টে কটা কার্বন আছে, একটা, তাহলে একটা কার্বনওয়ালা অ্যাসিড তৈরি হয়ে গেল। অনেক সময় কি হয়, এইটা লেখা হয় না কেন, রিয়াকশান কন্ডিশনে তো অনেক টেম্পারেচার দেওয়া হচ্ছে, এই হাই টেম্পারেচারে ফর্মিক অ্যাসিডটা ফার্দার ভেঙে গিয়ে CO2 আর H2 তৈরি করে দেয়। তো যখনই আমরা দেখবো যে সি ডাবল বন্ডের একদিকে মিথাইল আছে খালি, মানে একটাই কার্বন আছে চেনে, তাহলে একটা কার্বন মানে ওখানে একটা কার্বনওয়ালা অ্যাসিড ফর্মিক অ্যাসিড তৈরি হবে, কিন্তু হাই টেম্পারেচারে ফর্মিক অ্যাসিডটা ডিকম্পোজ করে গিয়ে CO2 আর H2 তৈরি করে দেয়। তাই হচ্ছে প্রোডাক্টস আমাদের টোটাল হয়ে গেল। এবার একটাই পড়ে থাকলো কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ কী হচ্ছে দেখো, আবার এটা একটা টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহলে
ডিহাইড্রেশন হবে, E2 এলিমিনেশন হবে, সেটজেফ অ্যালকিন তৈরি হবে। আচ্ছা, এম এর পরে এটা যদি এন হয়ে গেছে, এটা যদি ও আর পি, এখানে দুখানা প্রোডাক্ট তৈরি হলো তো, একটা অ্যাসিটিক অ্যাসিড, একটা ফর্মিক অ্যাসিড। ফর্মিক অ্যাসিড ফার্দার ভেঙে যাচ্ছে, সেটা আলাদা ব্যাপার। এটা যদি কিউ হয়, তাহলে আমাদের এখানে কিউ হচ্ছে কি, দেখো CH3 সি, এদিকে একটা থাকলো ডাবল বন্ড CH2 হলো, তাই না? এটা আলফা কার্বন, আর যে কোনো একটা কার্বন হচ্ছে বিটা, যে কোনো একটা কার্বন থেকে এই চলে গিয়ে মানে ডাবল বন্ড CH2 হয়ে যাবে, তো সেটা হলো। এবার যদি এটার আর কিছু দেওয়া নেই এখানে, আমরা যদি ফার্দার এটাকে এইটার মতনই আমরা যদি আরও বাড়াই, তাহলে কী হবে, যে এই পার্টিকুলার অ্যালকিনটাতে যদি আমরা আবার K2CR2O7 দিই, H+ দিই, আর দিয়ে যদি হিট করি, তাহলে এই বন্ড আবার ভেঙে গেল। এদিকে CH2, ডাবল বন্ডের পরে CH2 থাকলে কি হবে, CH2 থাকলে সেখান থেকে CO2 আর H2 না, একটু আগে বক্সে লিখলাম। আর এই পার্ট থেকে কি তৈরি হবে, আবার দুটো আর CR2, তার মানে কিটোন তৈরি হবে। কী তৈরি হবে, কিটোন, CH3 COCH3, মানে অ্যাসিটোন। অ্যাসিটোনের ফার্দার রিয়াকশন আর দেখাচ্ছি না, একটু আগেই দেখালাম, একটা অ্যাসিটিক অ্যাসিড আর একটা ফর্মিক অ্যাসিড, মানে CO2+H2। আশা করা যায় এক্সাম্পলগুলো বোঝাতে পারলাম। অ্যালকোহলের অক্সিডেশনে আমরা আরেকটা পার্ট পড়ে রাখবো এখন একটুখানি, কারণ এটা অ্যাকচুয়ালি বইতে আলোচনা করা হয়ে থাকে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে, অ্যালডিহাইড কিটোনে, কিন্তু আমরা এখানেই পড়বো যেহেতু অ্যালকোহলও এই পার্টিকুলার রিয়াকশনের সঙ্গে ইনভলভ। এখানে একটা জিনিস জানতে হবে যে HiO4 কী করে, অ্যাকচুয়ালি CC বন্ড ব্রেক করে, CC বন্ড ক্লিভেজ, কার্বন কার্বন বন্ড ব্রেক করে। কোন ধরনের কম্পাউন্ড রিয়াকশন করে, এক নম্বর হচ্ছে ভিস ডাইঅল, ঠিক আছে? ধরো কার্বনের সঙ্গে OH গ্রুপ আছে, আর এখানে OH গ্রুপ আছে, যেগুলোকে পিনাকল বলা যেতে পারে। পিনাকল আমরা এর আগে করেছিলাম, ওই ভিস ডাইঅল, ঠিক আছে? ভিস ডাইঅল, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিস ট্রান্স হলে হবে না রিয়াকশান। এখানে যদি আমরা HiO4 দিই, HiO4 অক্সিডাইজড হবে। তো কীভাবে অক্সিডাইজড হবে, এই যে অ্যাডজাসেন্ট যে দুটো কার্বনে OH বন্ড আছে, এই দুটো কার্বনের মধ্যেকার যে CC বন্ড, এই CC বন্ড ব্রেক করে যাবে। এবং এটা যদি অ্যালকোহল জারিত হয়ে কী তৈরি হয়, কার্বনিল। আর এই দিকের পার্ট থেকেও অ্যালকোহল জারিত হয়ে কী তৈরি হয়ে যাবে, কার্বনিল। তো দুখানা কার্বনিল কম্পাউন্ড পেয়ে যাবো, ঠিক আছে? সেকেন্ড, আর কোন ধরনের কম্পাউন্ড এই একই রিয়াকশান করে, যদি OH আর ধরো একদিকে OH আছে আর একদিকে কিটোন আছে, তাহলেও রিয়াকশান হবে, তাহলেও সেম রিয়াকশান হবে। তা এই মাঝখানের বন্ডটা ব্রেক করলো, এইদিকের অ্যালকোহল যে পার্টটা, সেই পার্টটা জারিত হয়ে গেল কার্বনিল, আর ডান দিকে যে কার্বনিল পার্ট ছিল, কার্বনিল জারিত হয়ে গেলে কী হবে, অ্যাসিড হয়ে যাবে। তাহলে ধরো এখানে আমি একটা যদি R লিখি, তাহলে RCOOH। আচ্ছা, আমরা চাইলে এই প্রত্যেকটা কম্পাউন্ডকেই মানে অ্যাজ এ জেনারেল ফর্মুলা বা অ্যাজ এ কী বলবো এক্সাম্পল দুরকমভাবেই লিখতে পারি। ধরো আমি যদি এইখানে লিখেও দিই যে এটা হচ্ছে মিথাইল, কিছু না লেখা মানে যদিও মিথাইলই আছে স্টিল, ধরো এটা মিথাইল, তাহলে এটাও মিথাইল, এটা মিথাইল, মানে অ্যাসিটন হয়ে গেল, দু মলিকিউল অ্যাসিটন তৈরি হয়ে গেল। এখানেও তাই, ধরা যাক এটা ইথাইল, এটা ইথাইল, এটা ধরো মিথাইল, তাহলে এটা মিথাইল COOH মানে অ্যাসিটিক অ্যাসিড, আর এটা হয়ে গেল পেন্টান, 2 2 4 আগে 5খানা কার্বন, তো পেন্টান 3 ঠিক আছে? আর কার রিয়াকশান করে দেখো, আর রিয়াকশান করে হচ্ছে কার্বনের সঙ্গে OH, আর একটা কার্বনের সঙ্গে যদি থাকে NH2, এই রিয়াকশান করবে। এই অবস্থায় যদি রিয়াকশান হয়, তাহলে এই বন্ড আবারও ব্রেক করবে, বাঁদিকের পার্ট থেকে কিটোন তৈরি হয়ে যাবে অ্যাজ ইউজুয়াল, আর ডান দিকের পার্ট থেকেও এক্ষেত্রে কিটোনই তৈরি হবে, ঠিক আছে? ডান দিকের পার্ট থেকেও কিটোন তৈরি হবে। অ্যাকচুয়ালি কীভাবে এটা হচ্ছে, কিটোন তৈরি হচ্ছে কীভাবে, যদি আমরা রিয়াকশানের একটা শর্টকাট বা টেকনিক দেখে নিই। আচ্ছা, তার আগে আমি আরেকটাও রিয়াকশান বলে দিই, ফোর্থ, সেটা হচ্ছে ইপক্সাইডগুলো কিন্তু এই রিয়াকশান করে। ইপক্সাইডের ক্ষেত্রে আর
সিসি বন্ড ব্রেক হয় না, যে কোনো একটা সিও বন্ড ব্রেক হয়, এবং আমরা এরকম কম্পাউন্ড পাই। এখানে ধরো OH আর এখানে ধরো OH, দ্যাট ইজ সিস ডাইঅল। সিস ডাইঅল দেখো এটাকে দেখতে কীরকম, একদম প্রথম কম্পাউন্ডের মতন না, দুটো OH একই দিকে আছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে এপক্সাইডের এখানে ধরো HiO4 আর এখানে লেখা থাকলো 1 ইকুইভ্যালেন্ট, একবারই রিয়াকশন হবে, তাহলে এইখানে এসে রিয়াকশন থেমে গেল। আর যদি HiO4টা এক্সেস অ্যামাউন্টে থাকে তখন ফার্দার আবার এই সিসি বন্ড ব্রেক হবে আর দুদিকে দুটো কিটোন মানে এরকম তৈরি হবে। এবার আমরা কি করব, যদি আমরা শর্টকাট বলি, আচ্ছা আরেকটা কথা বলে রাখি, শর্টকাট বলার আগে 4টে হলো তো। এবার যদি এরকম হয় যে এখানে যেমন আমরা দেখলাম যে দুটোই OH প্রথমে আমরা রিয়াকশান নিলাম, অ্যাডজাসেন্ট সিস ডাইঅল, ডাইঅল না হয়ে যদি একটা অ্যালকোহল একটা কিটোন হয় তাহলেও রিয়াকশান হবে। কিন্তু মাথায় রাখবে যে যদি একদিকে OH আর একদিকে যদি কার্বক্সিলিক অ্যাসিড থাকে, এই যে C ডাবল বন্ড ওর পাশে এখানে অ্যালকিল গ্রুপ, এখানে OH গ্রুপ, তাহলে এইটা পুরোটা কি কার্বক্সিলিক অ্যাসিড, তো তাহলে এরা কিন্তু HiO4 দিয়ে রিয়াকশান হবে না, নো রিয়াকশান এইটা। তারপর ধরো যদি এরকম থাকে যে একদিকে OH আর একদিকে কার্বক্সিলিক অ্যাসিডের কোনো একটা ডেরিভেটিভ, ঠিক আছে, সো দিস ইজ কার্বক্সিলিক অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড পার্ট, মানে একটাই কার্বনে অ্যাডজাসেন্ট ডাইকিটোন পর্যন্ত, ঠিক আছে, ডাইকিটোনও রিয়াকশন হয়, আমরা ডাইকিটোন বলিনি এখানে একটাও। ডাইঅল বললাম 1 নম্বরে, 2 নম্বরে বললাম একটা অল একটা ওন, 3 নম্বরে বললাম একটা OH একটা NH2, 4th বললাম এপক্সাইড, 5th আরেকটা ক্যাটাগরি রিয়াকশন করে যারা হচ্ছে ডাইকিটোন, পরে বলছি। তার আগে এটা বলে নিই যে যদি একদিকে অ্যালকোহল আছে, মানে একটা অ্যালকোহল আছে অ্যাডজাসেন্ট পজিশনে, অ্যালকোহলের বদলে অ্যাসিড বা যদি অ্যাসিড ডেরিভেটিভ থাকে, অ্যাসিড ডেরিভেটিভস, তাহলে এরা হচ্ছে HiO4 রিয়াকশান করবে না, ঠিক আছে। অ্যাডজাসেন্ট ডাইকিটোন রিয়াকশান করবে কীরকম, এটাই যদি এরকম হয় যে এইটা ধরো উপরে একটা বন্ড নেই, এটা আমি লিখে দিলাম তাহলে 6 নম্বর, দিস ইজ 6, তো এই যদি রিয়াকশান হয়, এই যদি মানে কম্পাউন্ড হয় তাহলে রিয়াকশান হবে অ্যাডজাসেন্ট ডাইকিটোন এই, তাহলে কিটোন অক্সিডাইজড হয় কী তৈরি হবে, অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড, তাহলে বাদিকের পার্ট থেকে কী তৈরি হবে EtCOOH আর ডান দিকের পার্টে MECOOH। তাহলে রিয়াকশান কারা করলো আবার বলছি, প্রথমে অ্যাডজাসেন্ট ডাইঅল, তারপর ডাইওন, তারপরে একটা অল একটা ওন, একটা OH আর একটা C ডাবল বন্ড, তারপর একটা OH একটা NH2 আর ইপক্সাইড। এবার আমি বলছি শর্টকাট মানে কীভাবে হচ্ছে আর কি, দেখো রিয়াকশানটা হচ্ছে আমরা এরকমভাবে করবো, প্রোডাক্ট আমরা এরকমভাবে বানাবো, ধরো এই যে এটা দেওয়া আছে তো, তাহলে এই যে ET, এই যে C, এখান থেকে ধরো বন্ড ব্রেক হয়ে গেল, এটা ছিল মাঝখান থেকে ব্রেক হয়ে গেছে, প্রত্যেকটা পার্টে আমরা একটা করে OH জুড়ে দেবো, একটা করে OH, তাহলে অ্যাসিড হয়ে গেল, দেখো এটা হয়ে গেল, আর এখানে যদি একটা OH জুড়ে দিই তাহলে এটা হয়ে গেল। এটা দেখি, দেখো এখানে OH আছে আর এখানে আছে NH2, তাহলে প্রত্যেকটা পার্টে একটা করে OH জুড়ে দেবো, এখানে একটা OH জুড়ে দিলাম, এখানে একটা OH জুড়ে দিলাম। এইবার একই কার্বনে দুটো OH মানে জেম ডাইঅল, এটা তো আমরা জানি আনস্টেবল, সঙ্গে সঙ্গে ও একটা ওয়াটার মলিকিউল লুজ করবে এবং করে এইটা ডাবল বন্ড ও হয়ে যাবে মানে কিটোন। আর OH আর NH2 যদি থাকে একটাই পার্টিকুলার কার্বনে, ও তখন ওয়াটার মলিকিউল লস করার বদলে অ্যামোনিয়া মলিকিউল লস করে, ঠিক আছে, NH2 আর এখানকার H হয়ে গেল। তাহলে আচ্ছা এখানে একটা বন্ড আমি দেখাতে ভুলে গেছি, তাহলে এইখান থেকে যেটা হবে সেটা হচ্ছে ডাবল বন্ড হয়ে গেল। তাই জন্য আমরা এখানে লিখছিলাম যে NH2 পার্ট থেকেও C ডাবল বন্ডও তৈরি হবে। ঠিক আছে, শর্টকাট হচ্ছে এটাই যে বন্ডটা আমরা ব্রেক করছি সেই বন্ডটা ব্রেক করার পরে দুটো পার্ট হচ্ছে, দুটো পার্টে একটা একটা করে OH লাগিয়ে দাও, তারপর দেখো কী হচ্ছে। যদি ডাইঅল হয় বা ওইরকম হয় তাহলে ওয়াটার মলিকিউল লুজ হবে, আর যদি অ্যাসিড মলিকিউল তৈরি হয় তাহলে ওটাই স্টেবল কম্পাউন্ড, আর কিছু হবে না। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল HiO4 অক্সিডেশন। এখানে HiO4 অক্সিডেশন অ্যাকচুয়ালি আমাদের মেনলি কাজে লাগে হচ্ছে আরেকটা চ্যাপ্টারে, সেটা হচ্ছে বায়োমলিকিউলে আমরা এখানে গ্লুকোজ এই সমস্ত আমরা পড়ি। একটা দুটো ওরকম এক্সাম্পল বলে দিই, দেখো 6 নম্বর আমরা বললাম, 7 নম্বর
5 নম্বরগুলো কারা ছিল, যারা হচ্ছে রিয়াকশন করে না, ঠিক আছে। দেখো CH2OH, CH2OH, এটার নাম কি? এর নাম গ্লিসারল, গ্লিসারল বা গ্লিসারিন বা প্রোপেন ট্রাইল। এখানে যদি আমরা HiO4 দিই, HiO4, এবার এখানে আমি আর 1 ইকুইভ্যালেন্ট লিখবো না, এখানে এক্সেস পরিমাণে দিলে কি রিয়াকশন হবে? তাহলে অ্যাডজাসেন্ট কার্বনে OH না, তাহলে বন্ড ব্রেক হবে, OH, তাহলে এই বন্ডও ব্রেক হবে। তাহলে এই বন্ড যদি ব্রেক হয়, দেখো কি হচ্ছে, তাহলে ওপরের এই যে কার্বনটা, এটা একবার অক্সিডাইজড হবে তো। আর যদি এই বন্ডটা ব্রেক হয়, সেক্ষেত্রে নিচের কার্বনটা একবার অক্সিডাইজড হবে। আর দুক্ষেত্রেই মাঝখানের কার্বনটা একবার করে অক্সিডাইজড হবে, টোটাল দুবার। আবার বলছি, যখন ওপরের বন্ডটা ব্রেক করছে, এই যে আমি 1 2 3 নাম দিয়ে দিই, C1 C2 C3, যখন আমি এই 1 2 এর মাঝখানের বন্ডটা ভাঙছি, তখন 1 একবার অক্সিডাইজ হচ্ছে, 2 একবার অক্সিডাইজ হয়ে গেল। আবার যখন 2 3 এর মাঝখানের বন্ড ভাঙছি, 2 নম্বর কার্বন তখন আরেকবার অক্সিডাইজ হচ্ছে, আর 3 নম্বর কার্বন একবার অক্সিডাইজ হচ্ছে। তাহলে মাঝখানের কার্বনটা কবার হচ্ছে অক্সিডাইজড? দুবার, ঠিক আছে। তাহলে অ্যালকোহল একবার অক্সিডাইজ হয়ে গেলে কী হবে? কিটোন তৈরি করবে বা অ্যালডিহাইড তৈরি করবে। আর দুবার অক্সিডাইজ হয়ে গেলে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে, ঠিক আছে। তাহলে আমরা কী লিখবো? দেখো ওপরের কার্বনটা থেকে কী লিখবো? আর যদি তুমি শর্টকাটে যেতে চাও, তাহলে শর্টকাটও করতে পারো। ধরো CH2OH, তো 1 নম্বর, এটা C1, একটা OH জুড়ে দাও। আমরা কী বললাম? ওটাই তো বললাম না, যে CHOH আছে এখানে, আর নিচেরটা কী ছিল? CH2OH ছিল, তো একবার করে OH জুড়ে দাও। 3 নম্বর কার্বন একটাই বন্ড ভেঙেছে, 3 নম্বর কার্বন, মানে একবার অক্সিডাইজ হচ্ছে, তো একটা OH জুড়লাম। 1 নম্বর কার্বন একবার অক্সিডাইজ হচ্ছে, একটা OH জুড়লাম। 2 নম্বর কার্বন দুবার অক্সিডাইজড হয়েছে, একবার এই বন্ড ভাঙার সময়, একবার এই বন্ড ভাঙার সময়। তাহলে ওখানে দুটো, একটা তো ছিলই OH, তাহলে দুটো OH জুড়বো, হ্যাঁ না। এবার কী হচ্ছে দেখো, এখান থেকে যদি H2O যদি বেরিয়ে যায়, তাহলে CH2 ডবল বন্ড ফর্মালডিহাইড, এখান থেকেও তাই, CH2 ডবল বন্ড ফর্মালডিহাইড, ঠিক আছে। এইটা প্রোডাক্ট, এখানে এইটা প্রোডাক্ট। আর এখান থেকে যদি একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যায়, তাহলে দেখো HO, তারপরে এখানে CH, তারপর ডবল বন্ড, তার মানে এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে। CH2 মানে HCOOH ফর্মিক অ্যাসিড। আর যদি আমি নর্মাল নিয়মে মানে আসতে চাই, শর্টকাট টেকনিক ব্যবহার না করে, তাহলে আমরা দেখতেই পাচ্ছি এটা CH2OH মানে কি? প্রাইমারি অ্যালকোহল। আর CHOH মানে কি? সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল যদি একবার অক্সিডাইজড হয়, তাহলে অ্যালডিহাইড তৈরি করবে। আর সেকেন্ডারি অ্যালকোহল যেহেতু, ওখান থেকে তো প্রথমে তো কার্বক্সিলিক অ্যাসিডই তৈরি হবে, প্রথমে কিটোন, তারপরে কার্বক্সিলিক অ্যাসিড, দুবার যেহেতু হচ্ছে। এই হচ্ছে মেথড। লাস্ট আর একটা এক্সাম্পল বলে দিই, এটা হচ্ছে আমাদের সব থেকে কমন এক্সাম্পল, সেটা হচ্ছে গ্লুকোজ। CHOH 4খানা থাকে মাঝখানে, যদিও CHOH-এর পজিশানগুলো এদিক ওদিক হয়ে গেলে আলাদা আলাদা কম্পাউন্ড তৈরি হয়, স্টিল আমরা এটাকে গ্লুকোজ ভেবেই যদি চলি। আপাতত গ্লুকোজের এক্স্যাক্ট ফর্মুলা আমাদের জানার দরকার নেই। 6টা কার্বন হয়ে গেছে। খুব ভালো করে লক্ষ্য করো, যদি এখানে আমরা HiO4 দিই এক্সেস পরিমাণে, কী তৈরি হবে? প্রত্যেকটা বন্ড ভাঙবে তো। অ্যাডজাসেন্ট কিটোন বা অ্যালকোহল থাকলে রিয়াকশন হয়, এটা তো অ্যালডিহাইড আর কিটোন তো একই কার্বনিল কম্পাউন্ড, সুতরাং সব কটা বন্ড ভাঙবে। এই লাস্ট পার্টটা থেকে কী পাবো? দেখো এই পার্টটা একেবারেই আলাদা হয়ে গেল, CH2OH এই যে এরকম, তাহলে এখান থেকে কী পাবো? একটা ফর্মালডিহাইড পেয়ে যাবো। তাহলে ফর্মালডিহাইড বা ওরকমও লিখতে পারি, বা আমি এরকমও লিখতে পারি, HCHO। এটা পেলাম কোত্থেকে? লাস্ট কার্বন থেকে। এছাড়া প্রত্যেকটা কার্বন কী হবে? দুবার করে অক্সিডাইজড হবে। আচ্ছা, ওপরের কার্বনটা একবার অক্সিডাইজড হবে, একবার, কারণ ওর তো একটাই বন্ড ভাঙছে। তাহলে CHO মানে এটা অ্যালডিহাইড জারিত হয়ে কী হবে? অ্যাসিড। তাহলে একটা কার্বনওয়ালা অ্যাসিড মানে ফর্মিক অ্যাসিড, HCOOH ফর্মিক অ্যাসিড হয়ে গেল। তাহলে ওপরের কার্বনটা একবার অক্সিডাইজড হলো, অ্যালডিহাইড যেহেতু, সে অ্যাসিডে পরিণত হলো। নিচের কার্বনটা একবার অক্সিডাইজড হলো, কারণ একটাই বন্ড ভাঙছে। অ্যালকোহল যেহেতু প্রাইমারি, এখান থেকে অ্যালডিহাইড তৈরি হলো। বাদ বাকি সব কটা কার্বন দুবার করে
অক্সিডাইজ হবে। কেন? কারণ এই কার্বনটা যদি ভাবি আমি, তাহলে একবার এই বন্ডটা ভাঙার সময়ও একবার অক্সিডাইজ হচ্ছে, আর একবার এই বন্ডটা ভাঙার সময় অক্সিডাইজ হচ্ছে, দুবার করে। এটা দুবার, এটা দুবার, এটা দুবার, এটা দুবার, সবাই এই সব কটা কার্বন দুবার দুবার করে অক্সিডাইজ হবে। এবার আমরা দেখতে পাচ্ছি এগুলো সব কটা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল একবার হলো কিটোন, আর একবার হলো অ্যাসিড। এবার প্রত্যেকটা পার্টে যেহেতু এই বন্ডটাও ভেঙে যাচ্ছে, এই বন্ডটাও ভেঙে যাচ্ছে, তা এই পার্টটা আলাদা হয়ে যাচ্ছে, এই পার্টটা আলাদা হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পার্টে কার্বন কটা করে থাকছে? একটা করে। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল প্রথমে তৈরি করবে কিটোন, তারপর তৈরি করবে অ্যাসিড। প্রত্যেকটা অ্যাসিডে, এই যে 1 2 3 4, প্রত্যেকটা অ্যাসিডে কার্বন কটা করে? একটা করে, অর্থাৎ ফর্মিক অ্যাসিড। তাহলে 1 2 3 4 মানে আরও 4টে ফর্মিক অ্যাসিড তৈরি হবে। একটা অলরেডি হয়েছে, আরও 4টে, টোটাল 5টা। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটা যখন আমরা গ্লুকোজ পড়বো তখন, যে গ্লুকোজের সঙ্গে যদি আমরা HiO4 দিই তাহলে কি তৈরি হবে? তাহলে বলতে হবে একটা ফর্মালডিহাইড আর 5টা ফর্মিক অ্যাসিড। এবার আমরা যারা এই ব্যাপারটা জানি না তারা আমরা এটা খুব গন্ডগোল করে ফেলি, 5টা ফর্মালডিহাইড, একটা ফর্মিক অ্যাসিড, ওই লিখলেই ভুল হয়ে যাবে, এবং এই ভুলটাই আমরা সবাই করি। তাহলে সেইটা যদি না করতে হয় তাহলে আমাদের আসল জিনিসটা জানতে হবে, যে মাঝখানের প্রত্যেকটা কার্বন এখানে দুবার দুবার করে অক্সিডাইজ হবে। যখনই আমরা দেখবো যে অনেকগুলো OH গ্রুপ পর 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 কার্বনে আছে, তখন টার্মিনাল কার্বনগুলো একবার করে অক্সিডাইজড হবে, আর মাঝখানেরগুলো সবাই দুবার করে অক্সিডাইজড হবে। ঠিক আছে? আচ্ছা, লাস্ট একটা এক্সাম্পল বলে দিই। কোথায় লিখবো? এইখানে লিখি। লাস্ট একটা এক্সাম্পল, এরকম আমাদের মাথায় কোয়েশ্চেন আসে অনেক সময়। ধরো এখানে একটা OH আছে, আর এখানে একটা OH আছে, ঠিক আছে? অ্যাডজাসেন্ট পজিশনে হলো না, মানে এটা হচ্ছে 1 2 3 4 5, 2 আর 4 পজিশনে OH, তাহলে পাশাপাশি না, তো পাশাপাশি যদি না হয় তাহলে HiO4 রিয়াকশান হবে না। ক্লিয়ার? আচ্ছা, 5 নম্বর রিয়াকশান ছিল আমাদের অক্সিডেশন, এতক্ষণ আমরা পড়লাম। এরপর 6 নম্বর হচ্ছে রিডাকশান। অ্যালকোহলের একটাই রিডাকশান পড়বো আমরা, রিডাকশান বাই রেড ফসফরাস আর HI। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে রিডিউসিং এজেন্ট কিন্তু HI, অনলি HI। রেড ফসফরাস কিন্তু রিডিউসিং এজেন্ট না, ওকে ব্যবহার করা হয় অন্য একটা কাজে। কীরকম? দেখো, আমি প্রথমে একটা রিয়াকশান লিখি। রিয়াকশানটা হচ্ছে এরকম যে ROH অ্যালকোহলে তুমি ধরো দিলে রেড ফসফরাস, ওটাকে রেড P এরকম লিখে, P4 না লিখে P লিখে, তাহলেও হবে। কী তৈরি হবে? RH, অ্যালকেন তৈরি হয়ে গেল। তার সঙ্গে তৈরি হয়ে গেল জল, আর তার সঙ্গে তৈরি হয়ে গেল I2। এবার এই যে I2 তৈরি হচ্ছে, এই I2র সঙ্গে অ্যালকেন রিয়াকশান করে অ্যালকেনের আয়োডিনেশন হয়ে যেতে পারে, অ্যালকিল আয়োডাইড তৈরি হয়ে যেতে পারে। সেই কারণে এইটাকে সিস্টেম থেকে বাইরে বের করার জন্য কি করা হয়? ফসফরাসকে অ্যাড করা হয়। ঠিক আছে? এর সঙ্গে যখনই ফসফরাস রিয়াকশান করবে তখনই PI3 তৈরি হবে, ফসফরাস আয়োডাইড তৈরি হয়ে আয়োডিনটা বাইরে বেরিয়ে চলে যাবে সিস্টেমের। তাহলে রিয়াকশানের রেটও ডান দিকে মানে বেড়ে যাবে আর কি, রিয়াকশান ইকুইলিব্রিয়াম ডান দিকে শিফট করবে এবং রিয়াকশান রেট বেড়ে যাবে এবং বেশি বেশি করে আমরা অ্যালকেন পাবো। তাহলে এরকম একটা কোশ্চেন আছে যে রেড ফসফরাস আর HI দিয়ে যখন আমরা রিডিউস করি কোনো কম্পাউন্ডকে, সেখানে ফসফরাসের ভূমিকাটা কী? তাহলে ফসফরাস কী করে ফসফরাস? টু এক্সপেল দ্য I2 প্রডিউসড, ঠিক আছে, সো দ্যাট ইট ক্যানট রিয়াক্ট উইথ দ্য অ্যালকেন। এবার এখানে আরও একটা জিনিস বলতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কথা হচ্ছে এইটা রিয়াকশান হয়ে গেল। 2 নম্বর হচ্ছে রেড ফসফরাস ইজ ইউজড টু এক্সপেল আউট I2 প্রডিউসড, ঠিক আছে, টু প্রিভেন্ট আয়োডিনেশন অফ প্রোডাক্ট অ্যালকেনের আয়োডিনেশনটাকে বন্ধ করার জন্য। থার্ড হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এনি অক্সিজেন কন্টেইনিং কম্পাউন্ড, অর্গ্যানিক কম্পাউন্ড অবশ্যই, অক্সিজেন কন্টেইনিং কম্পাউন্ড না লিখে
এরকম লিখি যে এনি কম্পাউন্ড উইথ অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, যে সমস্ত কম্পাউন্ডে অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ আছে তারা সবাই হচ্ছে রেড ফসফরাস আর HI দিয়ে রিডিউসড হয়ে অ্যালকেন তৈরি করে প্রত্যেকে। এবং এই অ্যালকেনে কি হয় দেখো, সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস থাকে, সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস, এদিকে যতগুলো কার্বন এদিকে ততগুলোই কার্বন। খুব ইম্পর্ট্যান্ট এটা। যদিও আমরা পড়ছি অ্যালকোহল, কিন্তু যেহেতু রেড PHI পড়ছি, তাহলে রেড PHI যাদের যাদের রিডিউস করতে পারে সবগুলোই জেনে রাখবো, যাতে ভবিষ্যতে এগুলো আমাদেরকে আর পড়তে না হয়। যদি পড়তেও হয় অন্য কোনো চ্যাপ্টারে, পড়তে অবশ্যই হয়, তো সেখানে আমাদের এটা আর একবার রিভাইজ হয়ে যাবে। তো দেখো, অক্সিজেন কন্টেনিং মানে কি, তার মধ্যে প্রথম আমাদের সিলেবাস অনুসারে প্রথম আসছে হচ্ছে অ্যালকোহল। তাহলে রেড PHI দিলে তৈরি হয়ে গেল অ্যালকেন, সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, এটা A। 2 নম্বরে আসে হচ্ছে আমাদের ইথার। ইথার যদি হয় অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ ইথার, এখান থেকে তৈরি হয় RH এবং তৈরি হয় R-H। ঠিক আছে, দুটো যদি আলাদা গ্রুপ হয় তাহলে আলাদা কম্পাউন্ড, সেম গ্রুপ হলে একই কম্পাউন্ডের দুটো মলিকিউল। এবার আসছে অ্যালডিহাইড, RCHO। অ্যালডিহাইড থেকেও তৈরি হয়ে যাবে RCH3। তাহলে কি হলো, কার্বন অ্যাটম সেম থাকলো। 4th কিটোন, ধরো RCOR, এখান থেকে তৈরি হবে RCH2R। নাম্বার অফ কার্বন অ্যাটম সেম এবং প্রোডাক্ট হচ্ছে অ্যালকেন। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টের আন্ডারে কিন্তু এগুলো চলছে। অ্যালডিহাইড কিটোনের পরে আসছে কার্বক্সিলিক অ্যাসিড। দেখো, প্রত্যেকটা ফাংশনাল গ্রুপ হচ্ছে অক্সিজেন কন্টেনিং ফাংশনাল গ্রুপ, প্রত্যেকটাতে আমি এখানে রেড P আর HI দিচ্ছি। এখান থেকেও তৈরি হয়ে যাবে R and CH3, যাতে করে অক্সিজেন কার্বন অ্যাটম যাতে করে সেম থাকে। খুব ইম্পর্ট্যান্ট এগুলো। কেন বলো তো? ধরো একটা কোয়েশ্চেন এরকম তোমাকে বাই চান্স পরীক্ষায় দিল যে CH3COOH, CH3COOH এর থেকে ধরো একবার মিথেন তৈরি করেছে আর একবার তৈরি করেছে ইথেন, CH3CH3। এখানে দেওয়া আছে A, এখানে দেওয়া আছে B। এবার বলছে AB রিএজেন্টগুলোকে আইডেন্টিফাই করো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে কী দিলে ইথেন তৈরি হবে? তাহলে অ্যাসিড থেকে অ্যালকেন তৈরি হওয়ার রিয়াকশান একটা হচ্ছে এটা। তাহলে এইখানেই আমাকে দিতে হবে রেড PHI, কারণ নাম্বার অফ কার্বন অ্যাটম এখানে কটা, দুটো, আর এখানেও কটা, দুটো। তাহলে আমাকে এখানে আমাদের B হয়ে যাবে রেড PHI। আর এটা কি হবে, এতে কি হচ্ছে, দুটো কার্বন, ওখানে একটা কার্বন, মানে কার্বন অ্যাটম কমে আসছে। কার্বন অ্যাটম কমে আসার জন্য আমরা যে রিয়াকশান করি কার্বক্সিলিক অ্যাসিডের, দ্যাট ইজ ডিকার্বক্সিলেশন। নিশ্চয়ই তোমাদের মনে থাকবে, ক্যালসিয়াম অক্সাইড আর NaOH দিয়ে হিট করাতে হয়। ডিকার্বক্সিলেশন করালে অ্যালকেন পাই আমরা। অ্যালকেনের প্রস্তুতি ক্লাস 11 সেখানে পড়েছিলাম। তো যাই হোক, এবার এই যে আমরা রিয়াকশনগুলো পড়ছি তাদের অ্যাপ্লিকেশন কোথায়, কোনটা কখন কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেইটা আমাদের মাথা খাটিয়ে বের করতে হবে। তাহলে একই রিয়াক্ট্যান্ট, সেখান থেকে দুটো আলাদা অ্যালকেন তৈরি হচ্ছে উইথ সিঙ্গেল স্টেপ রিয়াকশান, দুটোই সিঙ্গেল স্টেপ। তাহলে রিয়েজেন্ট কোনটা কখন কোথায় কী হবে সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এরকম বিভিন্ন ধরনের কোয়েশ্চেন্স আসে। ঠিক আছে, অ্যাসিডের পর চলে আসবে অ্যাসিডের ডেরিভেটিভগুলো যেগুলো আছে। তো ধরো RCOCl, RCOCl থেকেও তৈরি হবে RCH3। তো যদি এস্টার হয় RCOOR', এখান থেকে কি তৈরি হয় দেখো, এক তো হচ্ছে RCH3 এই পোর্শন থেকে, যাতে নাম্বার অফ কার্বন অ্যাটম সেম থাকে, আর ওই পোর্শনে তো খালি R' আছে, তো ওখান থেকে তৈরি হবে R'-H, R'-CH3 না, কিন্তু R' সঙ্গে CH3 লিখলে কী হবে, একটা কার্বন বেড়ে যাবে। কার্বন অ্যাটম আমাকে তো সেম রাখতে হবে, তাই না? তো এই হয়ে গেল। আর লাস্ট যদি আমরা বলি যে অ্যানহাইড্রাইড অ্যাসিডের আর একটা ডেরিভেটিভ অ্যানহাইড্রাইড যদি হয়, তাহলে এই পার্টে এবার থেকে কী লিখবো, এই পার্ট থেকে লিখবো RCH3, আর এই পার্ট থেকেও তাই লিখবো। যদি এটা R' হয় তাহলে লিখবো R'-CH3। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে অক্সিজেন কন্টেনিং যতগুলো ফাংশনাল গ্রুপ এবং যত ধরনের কম্পাউন্ডের কথা আমরা জানি, সবাইকেই যদি আমরা রেড PHI দিই, রেড PHI ইজ এ ভেরি স্ট্রং রিডিউসিং এজেন্ট।
অন্য অনেক রিডিউসিং এজেন্টের কথা আমরা আগে আলোচনা করেছি এই পার্টিকুলার চ্যাপ্টারেই, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অমুক তমুক। তো তারা সবাই এসে ফাইনালি কোথাও না কোথাও অ্যালকোহল স্টেপে এসে আটকে যায়। অ্যালকোহল থেকে যদি আরও রিডিউস করতে হয় ফার্দার, অ্যালকেনে যদি নিয়ে আসতে হয়, তাহলে রেড পিএইচআই ইজ দ্য বেস্ট অপশান। আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। দেখো কয়েকটা এক্সাম্পল আছে। তারা রেড পিএইচআই দিলে কী হবে? রেড পিএইচআই দিলে মিথাইলটাই আছে থাকলো, এটা ওইচটা এটা সিম্পলি এইচ হয়ে যাবে, তাই না? অ্যালকোহল আর ওইচ থেকে আর এইচ, তাহলে ওইচ গ্রুপটা সিম্পলি এইচ হয়ে গেল। এখানেও তাই, আর ওইচ থেকে আর এইচ, নাম্বার অফ কার্বন অ্যাটম সেম রাখতে হবে। এখানে মিথাইলের পরে CH3, এই গ্রুপ রিডিউস হবে, প্রথমে অ্যালকোহল হবে তারপরে অ্যালকেন হবে। এখানে এটা একটা আর গ্রুপ, এটা একটা আর গ্রুপ, তাহলে ডান দিকেরটা থেকে আসবে মিথেন আর বাঁ দিকেরটা থেকে আসবে ইথেন, তাই না? আর এইচ আর R' এইচ একটু আগে দেখলাম ইথার থেকে। কার্বক্সিলেট থেকে এটা CH3 হয়ে যাবে, তাহলে CH3 CH2 CH3, বা এরকমভাবে মনে রাখবে যে 3টে কার্বন আছে, 3টে কার্বনওয়ালা অ্যালকেন মানে প্রোপেন, ঠিক আছে? এখানে আবারও C ডাবল বন্ড ওটা, এই C ডাবল বন্ড ও ছিল, ওটা CH2 হয়ে গেল মানে সাইক্লোহেক্সেন হবে। এইখানে এই একটা পার্ট হবে, এই একটা পার্ট হবে অ্যানহাইড্রাইড, এটা দুটো কার্বন, এখানেও দুটো কার্বন, তারপরে সেম মলিকিউল মানে সেম কম্পাউন্ডের দুটো মলিকিউল তৈরি হবে। তো দুটো কার্বনওয়ালা অ্যালকেন তার মানে ইথেন, তাহলে প্রোডাক্ট হয়ে যাবে CH3 এবং এইটা তৈরি হবে 2 মলিকিউল। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এবার আমরা অ্যালকোহলের রিয়াকশনের শেষ পার্টে এসে গেছি। এটা হচ্ছে ডিস্টিংগুইশিং 1 ডিগ্রি 2 ডিগ্রি অ্যান্ড 3 ডিগ্রি অ্যালকোহলস। এবার এই যে প্রাইমারি সেকেন্ডারি এবং টার্সারি অ্যালকোহলের মধ্যে আমরা যে ডিস্টিংগুইশ করছি, এটার একটা অনেক ভালো একটা মেথড আমরা আগে পড়েছিলাম, দ্যাট ওয়াজ লুকাস এক্সপেরিমেন্ট। ভিক্টর মেয়ার এক্সপেরিমেন্টটাও এটা করা যায় খুবই সুন্দরভাবে। আমাদের মনে রাখতে হবে একটা ট্রিক, তাহলেই হবে। 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, তো আমাদের যে ট্রিকটা আমরা মনে রাখবো দ্যাট ইজ RBC, ঠিক আছে? রেড ব্লাড কর্পাসের মনে রাখতে পারো। এই হিসাবে আমরা কি মনে রাখবো, মানে এটা কেন লিখলাম, কারণ হচ্ছে প্রথমে এখানে কি করা হয় দেখো, অ্যালকোহলটা সে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি যাই হোক, সেই অ্যালকোহলটা মধ্যে প্রথমে রেড ফসফরাস আর I2 দিয়ে এটাকে অ্যালকিল আয়োডাইড বানিয়ে নেওয়া হয়, বা এখানে রেড Br2 দিয়ে RBr বানাতে পারো, অ্যালকিল ব্রোমাইড আয়োডাইড ক্লোরাইড হোয়াট এভার, যেটার মধ্যে আবার AgNO2 সলিউশন মিশিয়ে, মানে এখানে একটা SN2 রিয়াকশন করানো হয়, দিয়ে তৈরি করা হয় RNO2 নাইট্রো অ্যালকেন, ঠিক আছে? দিস ইজ নাইট্রো অ্যালকেন। এবার মেন রিয়াকশানটা অ্যাকচুয়ালি এখানে নাইট্রো অ্যালকেনেরই রিয়াকশন হয়। সেই কারণে আমরা যখন আবার নাইট্রোজেন কম্পাউন্ড চ্যাপ্টার পড়বো, সেখানে আমরা নাইট্রো অ্যালকেন পড়বো, তখন সেখানে আমরা আবার এই রিয়াকশানটাকে দেখবো যে আছে, তখন আমাদের আর একবার রিভাইজ করে ফেললেই হবে। তো কী হয় দেখো, নাইট্রো অ্যালকেন কী করে অ্যাকচুয়ালি, তাহলে প্রাইমারি অ্যালকোহল থেকে প্রাইমারি নাইট্রো অ্যালকেন তৈরি হবে, সেকেন্ডারি অ্যালকোহল থেকে সেকেন্ডারি নাইট্রো অ্যালকেন। তো কী হয় দেখো, প্রাইমারি ধরো আমি বললাম RCH2OH, তাহলে এরা এই দুটো স্টেপ হওয়ার পরে এরা তৈরি করে দেবে RCH2NO2টাকে যদি আমরা লিখতে যাই ঠিকঠাক করে, মানে ওর যদি অ্যাকচুয়াল স্ট্রাকচার দেখা যায় তাহলে এরকম লিখতে হয় N+O-, অথবা অনেকে আবার এরকম করেন যে এই প্লাস মাইনাস না লিখে এটাকে একটা কোঅর্ডিনেট বন্ড হিসেবে দেখান, একই ব্যাপার। আমরা জানি, আগে আমরা এগুলো ভিভিটি থিওরিতে পড়ে এসেছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে। যাই হোক, এটার সঙ্গে এবার রিয়াকশন করানো হচ্ছে কাকে, এটার সঙ্গে রিয়াকশন করানো হচ্ছে HNO2। আমরা এর আগে পড়েছি যে সোডিয়াম নাইট্রাইট NaNO2 আর তার সঙ্গে HCl মেশালে HNO2 তৈরি হয়, নাইট্রাস অক্সাইড, যেটা কিনা এমনিতে খুবই আনস্টেবল, সেজন্য যখন যখন দরকার লাগে ওকে তৈরি করে নেওয়া হয়। এবার HNO2 কেমন দেখতে হয়, এরকম দেখো, HNO2 দেখতে হয় এরকম, এই হচ্ছে ওর স্ট্রাকচার। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখনই এরা প্রাইমারি সেকেন্ডারি এই সমস্ত নাইট্রো কম্পাউন্ডের সঙ্গে মানে নাইট্রো অ্যালকেনের সঙ্গে যখন রিয়াকশান করতে আসবে HNO2, কী হবে, একটা ওয়াটার মলিকিউল লস হবে -H2O। আমাদের মেকানিজম এখানে জানার দরকার নেই, মেকানিজম যদি খুব একটা কঠিন নয়। আমরা এখানে নাইট্রোটাকে যদি টটোমেরাইজ করে অ্যাসি ফর্মে নিয়ে যাই, মানে CH ডাবল বন্ড N আর এখানে সিঙ্গেল বন্ড OH যদি হয়, তার সঙ্গে HNO2 থেকে আসা ইলেকট্রোফাইল কী হয়, NO+, N ডাবল বন্ড ও N এর মাথায় প্লাস,
তার সঙ্গে এর রিয়াকশন হয়, তা আমাদের দরকার নেই এখন মেকানিজম জানার। তাহলে জল বেরিয়ে যাবে। তাহলে দেখো জল যদি বেরিয়ে যায় তাহলে এখানে এই যে নাইট্রো গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন, এখানে কটা হাইড্রোজেন আছে দেখতে হবে। এইখান থেকে হাইড্রোজেন বেরোবে আর এখান থেকে OH আসবে, ঠিক আছে। আমরা এটা দেখবো যে প্রয়োজন কটা হাইড্রোজেনের, সেটা দেখবো আমরা, বা কটা অক্সিজেনের। একটা জলের মলিকিউল বেরোতে গেলে দুটো হাইড্রোজেন দরকার, একটা অক্সিজেন দরকার। তো এখানে দুটো হাইড্রোজেন আছে অলরেডি, তাহলে NO2 থেকে একটা অক্সিজেন আসবে। সেই অক্সিজেন কোনটা? এই যে এদিকেটা, যে অক্সিজেন একা একা আছে, ফ্রি অবস্থায় আছে, একা আছে ওদিকে, এ তো H এর সঙ্গে জুড়ে আছে। তাহলে এখান থেকে দুটো হাইড্রোজেন আর এখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে গেলে জলের মলিকিউল বেরিয়ে গেল। তাহলে এবার প্রোডাক্ট কী তৈরি হচ্ছে দেখো, R C, এই C এর সঙ্গে এখানে NO হয়ে গেল, আর এই যে অক্সিজেনটা চলে গেল, তো অক্সিজেনের পরবর্তী যে ডবল বন্ডটা রয়েছে ওইটা থেকে গেল। ডবল বন্ডটা এইখানে দেব, দিয়ে এই যে NOH এইটা জুড়ে গেল এর সঙ্গে। আবারও বলছি, যদি শর্টকাট ট্রিক দেখাতে হয় তাহলে আমরা এরকম দেখাবো, যে তুমি এরকমও দেখাতে পারো যে NOH, তো তাহলে এইভাবে জলের মলিকিউলটা বেরিয়ে গেল, তাহলে C এর সঙ্গে বন্ড হয়ে গেল সরাসরি এই যে ডাবল বন্ডেড নাইট্রোজেন, মানে সেটাই দেখিয়েছি। এই পার্টিকুলার কম্পাউন্ডের নাম হচ্ছে নাইট্রোলিক অ্যাসিড। নাইট্রোলিক অ্যাসিড, অ্যাসিড কেন বলা হচ্ছে? এই যে দেখো অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেন আছে না, অক্সিজেন হাইড্রোজেন বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি মানে কী বলবো, মানে বন্ডের পোলারিটি অনেক বেশি, যেহেতু অক্সিজেন হাইলি ইলেকট্রোনেগেটিভ। তাই এখান থেকে এই যে হাইড্রোজেনটা, এটা H+ হিসেবে বাইরে বেরোতে পারে। তো কী হয়, আমরা H+ হিসেবে ওকে বাইরে বের করানোর জন্য, মানে ওর অ্যাসিডিক নেচার আছে কি না সেটা বোঝানোর জন্য আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করি। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে ট্রিট করলে কী হবে, এখানে ডাবল বন্ড N আর এটা O- হয়ে যাবে, আর H+ বেরিয়ে গেছে, OH- সঙ্গে জল হয়ে গেছে। আর এটা যেরকম আছে ডাবল বন্ডেড অক্সিজেন, আর এখানে এ থাকলো যেরকম আছে। এই যে তৈরি হলো অ্যানায়নটা, নাইট্রোলিক অ্যাসিডের যে অ্যানায়ন তৈরি হলো, দিস ইজ রেড ইন কালার, লাল রঙের একটা সলিউশন তৈরি হয়, ঠিক আছে, রেড সলিউশন। এই জন্য আমরা এখানে প্রাইমারিতে রেখেছি আর ফর রেড সলিউশন। তাহলে এই রিয়াকশন আমাদেরকে জানতে হবে। প্রত্যেকটা অ্যালকোহল প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, তারা সবাই আগে চলে আসবে কোথায়? নাইট্রো অ্যালকেনে। নাইট্রো অ্যালকেন রিয়াকশন করবে কার সঙ্গে? NO2 সঙ্গে। প্রাইমারি অ্যালকোহল থেকে তৈরি হওয়া প্রাইমারি নাইট্রো অ্যালকেন রিয়াকশান করে তৈরি করে নাইট্রোলিক অ্যাসিড, যেটা NaOH-এর সঙ্গে রিয়াকশান করে একটা রেড কালারের সলিউশন দেয়, ঠিক আছে। সেকেন্ডারি অ্যালকোহল কী করে দেখো, আমি ওপরটা মুছে দিচ্ছি এখন আপাতত, কারণ এটার সঙ্গে প্রাইমারিটার সঙ্গে সেকেন্ডারির রিয়াকশানটা একটু কম্পেয়ার করতে হবে, তাই এটা এখন মুছে দিলে চলবে না। সেকেন্ডারি দেখো R2CH OH, এখান থেকে তৈরি হবে R2, এখান থেকে I তৈরি হবে, OH-টা চলে গিয়ে তারপরে তৈরি হবে CH, আর এখানে তৈরি হবে NO2। কেমন দেখতে হচ্ছে দেখো এবার, আর এখানে একটা আর, এই H-টাকে নিচে দেখালাম, হ্যাঁ এই H-টাকে সুবিধার্থে দেখালাম। আচ্ছা NO2 এখানে কোনো ফাংশন নেই, আমি এখানে যেমন এই যে দেখো NO2টাকে লিখেছি না, কোথাও কিন্তু NO2 রিয়াকশান করেনি, NO2 গ্রুপটাকে এইভাবে দেখিয়েছি, NO2 কোথাও রিয়াকশান করেনি, তো তাহলে NO2টাকে আমাকে এইভাবে ভেঙে না দেখালেও চলবে, এইভাবে দেখিয়েছি এই জন্য। এখন এইবার এই যে NO2 দেখো, এইবার এই NO2 যদি রিয়াকশান করে জলের মলিকিউল বেরোবে। তো এখন এখানে কটা হাইড্রোজেন আছে এই কার্বনের সঙ্গে, এই যে আলফা কার্বনের সঙ্গে এখানে দুটো হাইড্রোজেন ছিল, তাই একটা O লেগেছিল। এখানে আলফা হাইড্রোজেনের সঙ্গে কটা হাইড্রোজেন? একটা। তাহলে জলের মলিকিউল তৈরি করতে গেলে এই একটা হাইড্রোজেনের সঙ্গে, এটা আলফা কার্বন, একটা হাইড্রোজেনের সঙ্গে আর একটা কী লাগবে? OH লাগবে না? তাহলে এই হাইড্রোজেনের সঙ্গে এই যে OH যদি রিয়াকশান করে বেরিয়ে চলে যায়, তাহলে কি পড়ে থাকবে দেখো, এখানে 8টা থাকলো, এখানে NO2 থাকলো, এখানে সিঙ্গেল বন্ড হবে না, এবার কার্বনের সঙ্গে সিঙ্গেল বন্ডেড N, ডাবল বন্ডেড O। এই কম্পাউন্ডের নাম হচ্ছে সিউডোনাইট্রল। এইখানে আমাদের একটা কনফিউশন হয়। কনফিউশন কেন হয় দেখো, আমি বললাম এটা নাইট্রোলিক অ্যাসিড, OH বন্ডের পোলারিটি হাই, H+ বেরোতে পারে। এখানে এরকম কোনো H তো নেই, ওখানে কোনো কম্পাউন্ড H+ বেরোনোর কোনো ব্যাপার নেই, সুতরাং এটা দিস ইজ নট অ্যাসিড, ঠিক আছে। অ্যাসিড যদি এটা না হয়,
এটা NaOH এর সঙ্গে তীব্র ক্ষারের সঙ্গে রিয়াকশান করবে না। এই যে তৈরি হলো সিউডোনাইট্রল ইটসেলফ, এই কম্পাউন্ডটারই কালার হচ্ছে ব্লু কালার, মানে আমরা সলিউশনটাকে ব্লুই দেখবো এখন। এবার যদি ফার্দার এখানে আমরা NaOH যদি নিয়ে আসি, তাহলে আমরা লিখবো যে নো রিয়াকশান, NaOH এর সঙ্গে কোনো রিয়াকশান হয় না। কেন, কী করে হবে? কারণ এখানে তো কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। এবার কি হয়, বইগুলোতে ম্যাক্সিমাম টেক্সট বইগুলোতে কি লেখা থাকে যে প্রাইমারি নাইট্রো অ্যালকেন থেকে তৈরি হওয়া যে কম্পাউন্ড, সেটা NaOH এর সঙ্গে মেশালে লাল রঙের সলিউশন তৈরি করে, রেড সলিউশন। আর সেকেন্ডারি থেকে তৈরি হওয়া যে কম্পাউন্ড, তাকে NaOH এর সঙ্গে মেশালে ব্লু কালারের সলিউশন তৈরি করে। ম্যাক্সিমাম বইতে এটা লেখা থাকে। কেন লেখা থাকে আমি জানি না, কিন্তু ফ্যাক্ট হচ্ছে এটা যে সিউডোনাইট্রল ইটসেলফ হচ্ছে ব্লু কালারের। আমরা লিখেছিলাম RBC, তো R ফর রেড, B ফর ব্লু। ব্লুটা সিউডোনাইট্রলের কালার, এরকম নয় যে NaOH মেশালে সলিউশন ব্লু কালার হচ্ছে। কিন্তু যেহেতু মোস্ট অফ দ্য টেক্সট বইতে ওইগুলোই লেখা থাকে, তো তুমি যদি সেটা লেখো তাহলে কেউ কেটে দেবে না। কিন্তু যদি তোমাকে পারফেকশানে আসতে হয়, তাহলে পারফেক্ট হচ্ছে এইটা যে সিউডোনাইট্রল ইটসেলফ হচ্ছে ব্লু কালারের একটা সলিউশন দেবে, যেটা কিনা NaOH এর সঙ্গে কোনো রিয়াকশান করে না, নো রিয়াকশান। আর লাস্ট এখন যদি আমি থ্রি ডিগ্রি যদি বলি, 3 ডিগ্রিতে আবারও ধরো আর এখানে আর এখানে আর এখানে NO2, খুব ভালো করে লক্ষ্য করো। একে যদি আমি নাইট্রাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করাই, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে রিয়াকশান করতে গেলেই জলের মলিকিউল বেরোতে হবে। তো এখানে জলের মলিকিউল কোত্থেকে বেরোবে না। আলফা কার্বনগুলোতে হাইড্রোজেন যতক্ষণ আছে ততক্ষণ রিয়াকশান হচ্ছে। আলফা কার্বনে হাইড্রোজেন আছে বলে রিয়াকশান হচ্ছে কেন? আমরা যদি অ্যাকচুয়াল রিয়াকশান মেকানিজমে যাই, তাহলে কি বললাম যে নাইট্রোটাকে আগে অ্যাসি ফর্মে যেতে হবে। তো এটাকেই লিখছি ধরো এখানে বক্সের মধ্যে। টটোমেরিজম তোমরা পড়েছো নিশ্চয়ই জানো। তাহলে RCH2, এই যে এইটা যেটা আছে, একে যদি টটোমেরাইজ করতে হয়, তাহলে এইখান থেকে এই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন ওদিকে যেতে হবে, তাই না? 1 2 3 এভাবে আমরা দেখাতাম আগে, ডাবল বন্ড N, আর এটা হয়ে যাবে OH, আর এটা যা আছে থাকলো। এবার এই যে হাইড্রোজেনটা, এটা অ্যাকচুয়ালি কোথায় ছিল? এই কার্বনের সঙ্গে ছিল, তো 1 নম্বর থেকে 3 নম্বর পজিশনে গেছে। আমরা যদি অ্যাকচুয়াল রিয়াকশান মেকানিজম দেখি, তাহলে দেখবো যে এইবার এটার সঙ্গে HNO2 থেকে আগত যে ইলেকট্রোফাইল NO+-এর রিয়াকশান হচ্ছে। তাহলে রিয়াকশান মেকানিজমে প্রথমেই কি হচ্ছে? টটোমেরিজম। টটোমেরিজম হওয়ার জন্য আলফা কার্বনে হাইড্রোজেন ইজ আ মাস্ট, হাইড্রোজেন থাকতেই হবে। এইখানে NO2 গ্রুপের সাপেক্ষে যে আলফা কার্বন, সেখানে কোনো হাইড্রোজেন নেই, সুতরাং টটোমেরিজম হবে না। NO2 নাইট্রো থেকে অ্যাসি ফর্মে যাবে না, সুতরাং রিয়াকশান হবে না। তাহলে আমরা এখানে বলবো নো রিয়াকশান, নো রিয়াকশান। আর এমনিতে এই যে টারশারি যে নাইট্রো অ্যালকেন, এটার কালার এমনিতে কিছু নেই, কালারলেস একটা সলিউশন, কালারলেস সলিউশন। তাই জন্য এই যে সি, ঠিক আছে? তাহলে এই যে RBC ফর কালারলেস সলিউশন এবং নো রিয়াকশান। তাহলে আমরা এইভাবে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারশারি অ্যালকোহলের পার্থক্য করতে পারি। এবার এই পার্থক্য করার সঙ্গে সঙ্গে আমাদের অ্যালকোহলের রিয়াকশান আমরা এখানে কমপ্লিট করলাম। আশা করা যায় বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দাও, কারণ তোমাদের একটা লাইক করতে 1 সেকেন্ডও সময় লাগে না, কিন্তু একটা লাইক যদি এক্সট্রা হয় ভিডিওতে, তাহলে ইউটিউব অ্যালগরিদম কী করে, সেই ভিডিওটাকে আরও অনেক বেশি স্টুডেন্টদের কাছে পৌঁছে দিতে পারে। সুতরাং আমি আশা করব যদি ভিডিও তোমাদের ভালো লাগে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে যদি কিছু সমস্যা থাকে, যদি কোয়েশ্চেন থাকে, আর অবশ্যই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। পরবর্তী ভিডিওতে আমরা ফেনলের রিয়াকশান পড়ব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।